আচ্ছা, আমরা এখন হচ্ছে 46 রিটেনের কোশ্চেনগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব। এটার আমি কৃতজ্ঞতা স্বীকার করছি লাইভ এমসিকিউর প্রতি, কারণ হচ্ছে ওদের ওয়েবসাইটের যে ব্লগ সেকশনটা আছে ওইখানে হচ্ছে এই কোশ্চেনগুলো তারা সুন্দর করে কম্পাইল করে দিয়ে রেখেছে। এটা আপনারাও দেখতে পারেন, জাস্ট গুগল সার্চ দিলেই পেয়ে যাবেন। আমি যেটা করেছি, ওদের যতগুলো হচ্ছে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোকে আমি জাস্ট মার্চ করে একটা সিঙ্গেল পিডিএফ করেছি 21 পেজের। এটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। প্রথমে আমরা যদি দেখি যে বাংলা সাহিত্যের প্রথমে যে টেকনিক্যাল ক্যাডারের যে এক্সামটা হয়েছে 001, অর্থাৎ আপনারা যারা শুধুমাত্র টেকনিক্যাল ক্যাডারের এক্সাম দিবেন, আপনারা এই কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, প্রথমে দেখেন যে এটা হচ্ছে বাংলা ব্যাকরণের কিছু কোশ্চেন। বাংলা ব্যাকরণের যদি কোশ্চেনগুলো আমরা একটু দেখি, বাংলা শব্দ গঠন প্রক্রিয়া উদাহরণ সহ আলোচনা করো, মানে কি কি প্রক্রিয়ার শব্দ গঠন হইতে পারে, উপসর্গ আকারে হইতে পারে, অথবা হচ্ছে মনে করেন মানে বচন এর মাধ্যমে হইতে পারে। সো অনেকভাবে বাংলা ভাষায় শব্দ গঠন মানে করা যেতে পারে। সো ওই প্রক্রিয়াগুলো দিতে হয় 5 থেকে 7টা প্রক্রিয়া বা আরও বেশি, মানে বিভিন্ন বইয়ে দেওয়া থাকে। দেন দেখেন বাংলা বানানের নিয়ম। তো এটা দেখে প্রথমে আমি যখন ফার্স্ট বিসিএস রিটেনের কোশ্চেন দেখছিলাম, আমার কাছে মনে হয়েছিল যে ওরে বাবা, বাংলা বানানের নিয়ম আসে, তাহলে রিটেন পরীক্ষায় তো মনে হয় অনেক কিছু পড়তে হয়। আসলে বাংলা বানানের নিয়মের মধ্যে জাস্ট সিলেক্টিভ 4-5টা কোশ্চেন পড়লে বানান থেকে, যেই 4-5টাও না, অ্যাকচুয়ালি 3 থেকে 4টা কোশ্চেন। একটা হচ্ছে নতবিধান সত্যবিধান, এরপর হচ্ছে বাংলা প্রমিত বানানের নিয়ম, দেন হচ্ছে এই যে দেখেন বিদেশি শব্দের বানানের নিয়ম। তো দেখবেন এরপর হচ্ছে মানে মোটামুটি 3 থেকে 4টা কোশ্চেন বানানো যদি পড়ে ফেলেন তাহলে এটা কাভার হয়ে যায়। এটা আমি আপনাদেরকে নোটও করাই দিব, ডোন্ট ওয়ারি, এবং আমি আপনাদেরকে নোট প্রোভাইডও করব। এটা যদি দেখেন, এটা হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগের পার্ট। ওকে, এটা হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগের পার্ট। অপপ্রয়োগ, সো প্রয়োগ অপপ্রয়োগ হচ্ছে আমাদের কিন্তু যে প্রিলিমিনারিতে কিন্তু আমাদের পড়তে হয়। সো প্রিলিমিনারিতে প্রয়োগ অপপ্রয়োগটা একটু জোর দিয়ে পড়বেন, বুঝতেই পারতেছেন। দেন দেখেন প্রবাদ প্রবচন, এটাও কিন্তু প্রিলিমিনারিতে আমাদের সিলেবাসের মধ্যে আছে, এবং প্রবাদ প্রবচন থেকে কিন্তু রিটেনে কোশ্চেন হয়। সো প্রয়োগ অপপ্রয়োগ এবং প্রবাদ প্রবচন যেটা আমরা দেখলাম, এটা হচ্ছে আমরা খুব গুরুত্ব দিয়ে পড়বো। যখন আমরা প্রিলিমিনারির জন্য পড়বো তখন আমরা খুব গুরুত্ব দিয়ে পড়বো। দেন হচ্ছে দেখেন রূপান্তর আসে, যেমন যৌগিক, জটিল, সরল, অস্থিবাচক, নেতিবাচক, যেগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে ট্রান্সফরমেশন, অর্থাৎ হচ্ছে বাক্যের রূপান্তর। এটা হচ্ছে আমাদের প্রিলি সিলেবাসের মধ্যে আসলে ইনক্লুডেড, যেটা হচ্ছে বাক্য রূপান্তর। দেখেন বাক্য রূপান্তর, প্রবাদ প্রবচন, প্রয়োগ অপপ্রয়োগ, এটা কাভার করলে এখানে দেখেন কোশ্চেন আসছে হচ্ছে 5টা, প্রতিটাতে 6 নাম্বার করে। সো 3-6-18 নাম্বার কিন্তু আপনি জাস্ট প্রিলিমিনারি থেকে আপনি কমন পাচ্ছেন, জাস্ট প্রিলিমিনারিটা যদি আপনি ভালো করে যদি আপনি পড়েন। ওকে, আচ্ছা, এখন দেখেন এর বাইরে কি লাগবে। এর বাইরে এখানে আসছে শব্দ গঠন আসছে আর বানানের নিয়ম আসছে, এটা আমি আপনাদেরকে নোট করে গুছিয়ে দিব। সো আপনাদের রিটেনের যে ব্যাকরণের যে পোর্শনটা সেটা আপনাদের মোটামুটি কাভার হয়ে যাবে। ভাব সম্প্রসারণ, এটা হচ্ছে রিটেনের পার্ট, এটা আসলে প্রিলিতে কোনো কিছু আসলে ইফেক্ট নেই। আমি যখন রিটেনের ক্লাস নিব তখন এটা নিয়ে আলোচনা করব কীভাবে আসলে দিতে হয়। সারমর্ম, এটাতে প্রিলিতে কোনো রিলেশন নাই। সাহিত্যের কোশ্চেন দেখেন, বাংলা সাহিত্যে চর্যাপদের গুরুত্ব আলোচনা করুন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গ্রামীণ জীবনের পরিচয় দেন, বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা কী, লোকসাহিত্য কী। সবগুলো হচ্ছে প্রাচীন মধ্যযুগের, অর্থাৎ প্রাচীন এবং মধ্যযুগ থেকে যদি 4টা কোশ্চেন হয়, 4-6-24 মার্ক এখানে চলে আসছে। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা আধুনিক যুগে এখান থেকে মাত্র 6 মার্ক আসছে। ওকে, সো এটা দেখেন, আপনি যদি বাংলা সাহিত্যে আপনি প্রিলিমিনারি স্টাইলে এখন যেভাবে পড়ছেন, আপনি এখন যেভাবে পড়ছেন সেইভাবে আপনি যদি মানে ইফোর্ট দেন, তাইলে দেখবেন যে আপনি খুব সহজেই বাংলা সাহিত্যের যে 30 মার্ক আছে, এই 30 মার্কের মধ্যে 30 আপনার কাভার হবে। সো আমি আপনাকে যেভাবে কাহিনী সংক্ষেপ সহ পড়াচ্ছি বা দিয়েছি, সেভাবে যদি পড়েন তাহলে একদম ফুল সাহিত্যের 30 মার্ক আপনার কাভার হবে। সো দেখেন এখানে ব্যাকরণের 30 মার্কের প্রিপারেশনও কিন্তু আপনার গুছায়া যাবে। সাহিত্যের 30, অর্থাৎ বাংলার মধ্যে আমি যদি বলি, বাংলার মধ্যে আমি জাস্ট হচ্ছে একটু এখানে আলাদা করে একটু যদি বলি, বাংলার মধ্যে 30 এবং 30, এই 30-30 60 মার্কের প্রিপারেশন কিন্তু হচ্ছে আপনার প্রিলিমিনারির পড়াশোনা থেকেই মোটামুটি গুছিয়ে যাবে। এবার আমরা দেখি বৌদ্ধ ক্যাডারের যে বা বৌদ্ধের যে কোশ্চেনটা হয়েছে, এখানে যদি দেখি, দেখেন শব্দ গঠনের উপায় সেম জিনিস আবার রিপিট হয়েছে। অর্থাৎ বৃহস্পতিবারে যে পরীক্ষাটা হয়েছে 001 কোডের উপর, আর রবিবারে যে পরীক্ষাটা হয়েছে 002 কোডের উপর, দুইটা পরীক্ষাতে সেম কোশ্চেন আসছে। ওকে, শব্দ গঠনের উপায় চলে আসছে। এবার দেখেন যে বানান শুদ্ধ করে লিখুন এবং বানান ভুলের কারণ নির্দেশ করুন। এখানে হচ্ছে বানান থেকে আসছে, এই বানানটাও কিন্তু আমাদের হচ্ছে প্রিলিমিনারি পার্ট। ওকে, এটাও হচ্ছে আমাদের প্রিলিমিনারি পার্ট। দেন হচ্ছে
বাক্য শুদ্ধিকরণ যেটা হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ প্রিলিমিনারি পার্ট, প্রবাদ প্রবচন আছে প্রিলিমিনারি পার্ট, দেন হচ্ছে দেখেন বাক্য রূপান্তর, এটাও কিন্তু প্রিলিমিনারি পার্ট। দেখেন একেবারে সেম ফরম্যাটে আসছে, শুধুমাত্র বানানের নিয়ম না এসে বানানগুলো শুদ্ধ করতে বলা হয়েছে, এতটুকু পোর্শন, আর কোনো চেঞ্জ নেই। সো এটা প্রিলিমিনারি পার্ট দিয়ে আমাদের এই পুরোটাই কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। ভাব সম্প্রসারণ সারমর্ম, আমি সাহিত্য বিষয়ক কোশ্চেনগুলো যদি দেখি, 002-তে সাহিত্য বিষয়ক 10টা কোশ্চেন আসছে, প্রত্যেকটাতে 3 মার্ক করে 30 মার্ক। দেখেন চর্যাপদের ধর্মমত, মনসামঙ্গলের 3জন কবির নাম আমরা অলরেডি কিন্তু গত ক্লাসে অলরেডি পড়ে ফেলছি, যে মনসামঙ্গলের 3জন কবির নাম আপনি যদি লিখে দেন, দেখেন 3জনের নাম লিখতে পারলে 3 মার্ক। বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় আরাকান রাজসভা, আমি যখন আপনাদেরকে পড়াইছি তখন আমি অলরেডি বলছি যে আরাকান রাজসভা হচ্ছে এমন একটা জিনিস যে যদি একটা বা দুইটা কোশ্চেন আসে তাহলে আমি বলবো যে ওইখান থেকে আসবে, এটা এত বেশি গুরুত্বপূর্ণ রিটেনের পার্সপেক্টিভে। দোভাষী পুঁথির ভাষারীতির বৈশিষ্ট্য, এখানে হচ্ছে আরবি ফার্সি, গত ক্লাসে আমরা আলোচনা করেছি আরবি ফার্সি মিক্স থাকে অনেক বেশি যে ভাষাগুলোর মধ্যে। ওকে, আধুনিক যুগের সূচনায় পত্রপত্রিকার ভূমিকা কি, সো কিছু পত্রপত্রিকার নাম দিবেন, কে সম্পাদনা করেছেন, সো এটাও কিন্তু প্রিলির পড়া দিয়ে আপনাদের কাভার হয়ে যায়। ফররুক আহমদ, দেখেন ফররুক আহমদ ইসলামী রেনেসার মোড়কে মানবতার কথা বলেছেন, বুঝতেই পারতেছেন ফররুক আহমদের গুরুত্ব কতটা বেশি। সেলিম আল দিনের নিরীক্ষামূলক একটি নাটকের পরিচয় দিন, এই যে আমি আপনাদেরকে যখন কাহিনী সংক্ষেপ দিব তখন দেখেন এই কোশ্চেনটা অ্যান্সার বাকিরা কেউ না করতে পারলেও ইনশাল্লাহ আপনারা করতে পারবেন। দেন সূর্যদিগল বাড়ির উপন্যাসের প্রেক্ষাপট, দেখছেন কাহিনী সংক্ষেপ আপনাদের কোথায় কাজে লাগবে, আপনাদের এই কাহিনী সংক্ষেপ যখন পড়বেন তখন হচ্ছে আপনাদের রিটেনেও কাভার হয়ে যাবে, রিটেনের জন্য আলাদা করে বাংলা সাহিত্য পড়তে হবে না। ছোট গল্পের বৈশিষ্ট্য লিখুন, এটা হচ্ছে রবীন্দ্রনাথ হচ্ছে ছোট গল্পের জনক। সো ছোট গল্পের কিছু মোটামুটি 3-4টা বৈশিষ্ট্য যদি একটু পয়েন্ট করে দেন এখানে ভালো মার্ক পাবেন। প্রতিবাদী গান অধিকার আদায়ের সংগ্রামে কিভাবে প্রভাব ফেলে, সো এখানে নজরুলের কিছু মনে করেন যে কবিতার কথা উল্লেখ করতে পারেন, বা অন্য আরও 2-1টা যে সেখানে একটু উল্লেখ করতে হবে, উল্লেখ করলে এখানে ভালো মার্ক পেয়ে যাবেন। এটা এমন না যে আপনাকে নতুন করে এই কোশ্চেনটা পড়তে হবে, আপনি মোটামুটি যারা হচ্ছে যে মানে নজরুল ইসলামের মতো হচ্ছে বিদ্রোহী চেতনার কবি, তাদের 2-1টা কবিতা এবং গানের কথা উল্লেখ করে দিলে এখানে ভালো মার্ক পাবেন। সো দেখেন এটা পুরোটা হচ্ছে প্রিলিমিনারি কোশ্চেন দিয়ে আপনাদের সলভ হয়ে যাচ্ছে। এবার দেখেন ট্রান্সলেশন, আমি আপনাদেরকে অলরেডি বলেছি মাহিত সম্পাদকীয় কিনে, সেই মাহিত সম্পাদকীয় আপনারা সেখান থেকে হচ্ছে কাভার করবেন। ট্রান্সলেশন এখন থেকে প্র্যাকটিস করবেন, ট্রান্সলেশন হচ্ছে আমরা নেক্সট ক্লাসে কিছুটা আলোচনা করবো ইনশাল্লাহ। দেন খেয়াল করেন কাল্পনিক সংলাপ হচ্ছে গ্রাফিতি, চিত্র এবং লেখা নিয়ে, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতিগুলো নিয়ে কাল্পনিক সংলাপ আমরা রিটেনের ক্লাসে আলোচনা করব। পত্রিকায় প্রকাশের জন্য পত্র, জাস্ট একটা ফরম্যাট দেখলে হয়ে যায়। সাম্প্রতিক সময়ে প্রকাশিত একটি সৃজনশীল অথবা মননশীল গ্রন্থের উপর গ্রন্থ সমালোচনা লিখুন। আরেকটা কোশ্চেন আসছিল লাস্টবার যে সৈয়দ ওয়ালি উল্লাহর রচিত একটা গ্রন্থ সমালোচনা লিখুন। খেয়াল করেন আমার এই যে আমি কেন আসলে কাহিনী সংক্ষেপগুলো নতুন করে আপনাদের ব্যাচে ইনক্লুড করেছি, এর একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে যে এই ধরনের কোশ্চেনগুলো যাতে আপনারা অ্যাড্রেস করতে পারেন। যেমন আমি আপনাদেরকে যখন সৈয়দ ওয়ালিউল্লাহর যে কোনো বিখ্যাত যে সাহিত্যকর্ম সেটা কাহিনী সংক্ষেপ দিব, এটা অ্যান্সার করা আপনার জন্য একেবারে ইজি হবে। বা সৃজনশীল বা মননশীল গ্রন্থ, আমি আপনাকে কাহিনী সংক্ষেপগুলো দিয়ে দিলে আপনি ওখান থেকে যে কোনো একটা লিখলে সেটা খুবই আনকমন হবে, অ্যাটলিস্ট আপনি মোটামুটি স্ট্রাকচার ধরে কিছুটা লিখে দিয়ে আসতে পারবেন। সো বুঝতেই পারতেছেন আপনাদের এই জিনিসটা রিটেনে কোথায় কাজে লাগবে। যে কোনো একটা রচনাগুলোর দিকে আমরা একটু তাকাই। 21 শতকের পৃথিবী এবং আমাদের প্রত্যাশা, ওকে, গণতান্ত্রিক রাষ্ট্র এবং স্বাধীন গণমাধ্যম, শ্রম অভিবাসন, সমস্যা এবং সম্ভাবনা, লেবার মাইগ্রেশন আর কি। সো এটা সমস্যা এবং সম্ভাবনা। আমি যদি 3টার মধ্যে হচ্ছে অ্যান্সার করতে চাইতাম, আমার কাছে মনে হয় যে এই ক এবং অপশন গ, এটাতে অনেক কিছু লেখা যাবে, প্রচুর কিছু লেখা যাবে। আমরা রিটেন ক্লাসে আস্তে আস্তে আলোচনা করবো যে এগুলোতে আমরা কীভাবে মানে এখানের মানে পয়েন্টগুলো আমরা যে কোনো আনকমন রচনায় কীভাবে আমরা প্রথমে পয়েন্টগুলো আমরা জট ডাউন করবো, আমরা কীভাবে সেগুলো থেকে আমরা ডাটা কোটেশন আমরা এখানে ইনক্লুড করতে পারবো, সবগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো। সো এটা আপনাদের সুন্দর মতো গুছিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এবার একটু ইংলিশটা দেখি। ইংলিশে হচ্ছে একটা আমাদের সিন কম্প্রিহেনশন ছিল। সো সিন কম্প্রিহেনশনটা মোটামুটি হচ্ছে ব্রেইন ড্রেইনকে কেন্দ্র করে, যে আমাদের এখানে কি ক্ষতি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে। সো আপনারা যদি দেখেন মোটামুটি এটা কিন্তু বেশ বড় একটা প্যাসেজ। সো দেখেন এই পুরো প্যাসেজটা প্রথমত আপনাকে পড়তে হবে।
আমি কেন আপনাদেরকে অ্যাসাইনমেন্টগুলো ইংরেজিতে, আপনারা একজন কোশ্চেন করেছিলেন যে ভাইয়া অ্যাসাইনমেন্টগুলোকে ইংরেজি বাংলা দুটোই করবেন কিনা বা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ করবেন কিনা। আমি আপনাদেরকে ইংরেজিটা কেন প্রেফার করি, কারণ হচ্ছে ইংরেজিতে দিলে আপনারা তো বাংলায় এটাকে আপনারা মানে কনভার্ট করতেই পারবেন, কিন্তু ইংরেজিতে দিলে যেটা হবে আপনাদের ইংরেজি রিডিং এবং আপনাদের ইংরেজি রাইটিং এই স্কিলটা আপনাদের অনেক বেশি ডেভেলপ হবে। দেখেন এই 2 পৃষ্ঠার একটা ইংরেজি এই আর্টিকেলটা আপনি কত দ্রুত পড়তে পারেন এবং কত দ্রুত আপনি এটা থেকে আইডিয়া জেনারেট করতে পারেন, আপনি কম্প্রিহেন্ড করতে পারা গুরুত্বপূর্ণ, বুঝতে পারা। রিডিং পড়ে গেলাম কিছু বুঝলাম না, তাহলে কোনো লাভ নেই। আপনাদেরকে কিন্তু বুঝতে পারতে হবে। অনেকগুলো এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, তাইওয়ানের এক্সাম্পল দেওয়া হয়েছে, পলিসি মেকারদের কী করা উচিত সেগুলো নিয়ে বলা হয়েছে, সেগুলো লিঙ্ক করতে পারতে হবে। এবং সিন কম্প্রিহেনশন আমরা যেমনটা হচ্ছে মেট্রিক ইন্টারে দিয়ে আসছি, ওই সিন কম্প্রিহেনশন থাকে মোটামুটি এখানে 10টা কোশ্চেন, প্রত্যেকটা 3 মার্ক করে। মাথায় রাখবেন প্রত্যেকটা কোশ্চেন 3 মার্ক করে। সো নট মানে মানে মেয়ারলি আপনি জাস্ট হচ্ছে একটা যদি নর্মাল সিম্পল সেন্টেন্স লিখে দেন, আপনি যদি একদম সিম্পল একটা সেন্টেন্স লিখে দেন তাইলে কিন্তু আপনি এখানে 3-এর মধ্যে 3 পাবেন না। মাথায় রাখবেন এখানে কিন্তু মানে হিউজ একটা গ্যাপ হয়ে যায়। বিসিএসে ইংরেজি পোর্শনটাতেই আসলে মানে আমার কাছে মনে হয় ইংরেজি সবাই হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এগুলো নিয়ে হচ্ছে অনেক মাতামাতি করে, বাট আমার কাছে মনে হয় যে বিসিএস রিটেনে ইংলিশ পরীক্ষাটা হচ্ছে একটা ক্যাডার ডিসাইডার এক্সাম। ওকে, আপনি ক্যাডার মানে আপনার প্রথম দিকের ক্যাডারগুলো পাবেন নাকি পাবেন না এটা আসলে ডিসাইড হয়ে যায় হচ্ছে আপনার মানে ইংলিশ যে রিটেন যে এক্সামটা সেই এক্সামে। অনেকে দেখবেন এখানে 30-এর মধ্যে 25+ পাবে, অনেকে দেখবেন যে এখানে 12-13 পাবে। সো ওইখানে যদি দেখেন আপনি তাদের সাথে কিন্তু 12-13 মার্কের একটা ডিফারেন্স তৈরি হয়ে যায়, যেটা কিন্তু মিনিমাইজ করা বাংলাদেশ অ্যাফেয়ার্সে এত বেশি সহজ না। সো এখানে আপনাদেরকে শিখতে হবে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স ফর্মুলেট করতে হয়, কিভাবে আপনাদেরকে কম্পাউন্ড সেন্টেন্স সুন্দর করে লিখতে হয়, কিভাবে হচ্ছে কিছু সেন্টেন্স স্ট্রাকচার ভালো ভালো সেন্টেন্স স্ট্রাকচার দিতে হয়। অনেকে মনে করে যে ভোকাবুলারি অনেকগুলো পড়লাম, ওটার মধ্যে যত ভোকাবুলারি ঠাইসা ঠাইসা ঢুকানো যায় তাইলে মনে হয় ভালো মানে খুব ভালো অ্যান্সার হয়। এটা একেবারে ভুল ধারণা। ভোকাবুলারির গুরুত্ব অস্বীকার করার মতো না, কিন্তু মানে জোর করে ভোকাবুলারি ঢুকানোর কোনো প্রয়োজন নেই। আপনার সেন্টেন্সের স্ট্রাকচারটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে 3 মার্কের কোশ্চেনগুলোর জন্য ইংরেজিতে কিছু কিছু আপনারা এখন থেকে যে প্র্যাকটিসগুলো করতেছেন আমার সাথে অ্যাসাইনমেন্টে, সেগুলো অনেক বেশি কাজে দিবে। গুরুত্বপূর্ণ যেখানে আমি একটু ফোকাস করতে চাই সেটা হচ্ছে রাইট দ্য কন্টেক্সচুয়াল মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ। দেখেন সহজ কথা, এটা কিন্তু ভোকাবুলারির পার্ট, ভোকাবসের পার্ট। ওকে, দেন খেয়াল করেন মার্ক দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ট্রু অর ফলস অ্যাকর্ডিং টু দ্য টেক্সট। এখানে ট্রু ফলস আসছে, এটা ইউজুয়ালি হচ্ছে সাধারণত ট্রু ফলস মানে ইউজুয়ালি আসে না, বাট এখানে আসছে। আপনি কিন্তু খুবই ইজিলি এখানে 10-এ 10 আপনি পাবেন। ইউজুয়ালি আসে হচ্ছে যে আরেকটা ভোকাবুলারি কোশ্চেন আসে যেটা হচ্ছে ওয়ার্ড মিনিংগুলো লিখতে বলে এবং ওই ওয়ার্ড দিয়ে একটা মেক সেন্টেন্স করতে বলে। এরপরে দেখেন চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ ডাইরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য চেঞ্জড ওয়ার্ডস। আপনি হোম এটাকে আপনি মনে করেন যে অ্যাডভার্ব করলেন, হোমলি একটা হোমলি এনভায়রনমেন্ট, ঠিক আছে, অথবা অপরচুনিটি এটাকে অ্যাডজেক্টিভ করলেন, ভেক্সকে নাউন করলেন। অর্থাৎ এই যে চেঞ্জগুলো এগুলোরও কিছু লিস্ট আছে যেগুলো হচ্ছে আপনাদেরকে কিছু পড়তে হয়, এবং আপনারা যখন আস্তে আস্তে আপনার ভোকাবুলারি একটু কিছুটা স্ট্রং হবে তখন আপনারা এই জায়গাটাতেও আপনারা ভালো করবেন। এইটাও আমি মনে করি যে এটা হচ্ছে ভোকাপসের পার্ট, যেটা হচ্ছে আপনার আস্তে আস্তে ডেভেলপ করার মতো জিনিস, যেটা হচ্ছে কিন্তু আপনার প্রিলিমসের সাথে মিলে যায়। এখানে দেখেন এটা প্রিলিমসের সাথে মিলে, এখানে দেখেন এটা কন্টেক্সচুয়াল মিনিং, এটাও প্রিলিমসের সাথে মিলে, ট্রু ফলস এটা কম্প্রিহেনশনের সাথে। খেয়াল করেন অ্যান্টোনিম দিতে বলা হয়েছে, ঠিক আছে। সো এটাও দেখেন একেবারে কিন্তু ভোকাবুলারির পার্ট, প্রিলিমসের পার্ট। ওকে, আচ্ছা, দেন খেয়াল করেন আপনাকে বলছে যে রাইট ব্রিফলি দ্য মেইন আইডিয়া, অ্যাড ইউর কমেন্টস, গিভ এ সুইটেবল টাইটেল। সো এটা হচ্ছে সামারি, যেটা হচ্ছে সামারি লিখতে বলা হয়। ব্রিফ আইডিয়াতে 10 নাম্বার, আপনার নিজের একটা কমেন্ট থাকবে, অর্থাৎ ওইটার উপর আপনার নিজের একটা কমেন্ট থাকবে যেটাতে 7 নাম্বার, আর হচ্ছে আপনি একটা টাইটেল দিবেন সেটাতে 3 নাম্বার। সো একদম সেগ্রিগেট করা আলাদা আলাদা, এবং এটাতে আমার কাছে মনে হয় প্রচুর মার্ক ওঠানো সম্ভব। এরপর দেখেন এডিটোরিয়ালে, সো এটার কিছু একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা দেখে গেলে আপনারা এরপর লেখার মানে ভিতরের কন্টেন্ট অত বেশি ফ্যাক্টর না। দেন হচ্ছে রাইট 2 এসেস ইচ উইদিন 500 ওয়ার্ডস অন এনি অফ দ্য ফলোয়িং টপিক। আমরা যদি একটু টপিকগুলো দেখি, কোয়ালিটি এডুকেশন ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কিন্তু আমাদের এসডিজির গোলের মধ্যেও কিন্তু আমাদের এডুকেশন আছে, এটার সাথে রিলেট করে কিন্তু এটা অ্যান্সার করতে হবে। ক্লাইমেট চেঞ্জের কথা যদি আমি বলি, ক্লাইমেট চেঞ্জ এটা হচ্ছে এটাও এসডিজির সাথে রিলেট তো অবশ্যই করতে পারবেন। ক্লাইমেট চেঞ্জের গোল নাম্বার 13 আপনারা জানেন মোটামুটি, এবং এর পাশাপাশি আপনারা কিন্তু ক্লাইমেট চেঞ্জের উপর আমি আমার নিজের হ্যান্ড রিটেন
একটা আমি আপনাদেরকে মানে স্ট্রাকচার দিব বা দেখাবো আর কি, যেটা নোট না, যে আমি কিভাবে আর কি যে ডেটাগুলো আমি কম্পাইল করেছিলাম, তাহলে এটা দেখলে আপনারা অনেক চমৎকার একটা আইডিয়া পাবেন হোপফুলি। এবং আমার 46-এর যে রিটার্ন ব্যাচটা, সেই রিটার্ন ব্যাচটা কিন্তু মানে ক্লাইমেট চেঞ্জের মানে এই জিনিসটা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল ছিল। দেন হচ্ছে রেডিমেড গার্মেন্টসের আমাদের রিস্ক কী, হ্যাঁ, রেডিমেড গার্মেন্টস এন্টারপ্রেনারশিপ, অর্থাৎ রেডিমেড গার্মেন্টসের এন্টারপ্রেনারশিপের রিস্ক ফ্যাক্টরগুলো কী কী, এটা আমার কাছে মনে হয়েছে একটু ক্রিয়েটিভ। দেন ব্লু ইকোনমি ইন বাংলাদেশ, প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ, কোয়ালিটি এডুকেশন, ব্লু ইকোনমি, এগুলো আমার কাছে মনে হয়েছে খুবই কমন জায়গা থেকে আসছে। সো এখানের মধ্যে আপনি ব্লু ইকোনমি যদি লেখেন, দেন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ যদি লেখেন, আপনি এখানে লিখে আসলে শেষ করতে পারবেন না। আপনি প্রচুর ইনফরমেশন, আপনি প্রচুর তথ্য, প্রচুর কিছু দিতে পারবেন আপনি এখানে। ওকে, দুইটাতে মাথায় রাখবেন, দুইটা কিন্তু 25-25, এখানে হচ্ছে টাইম ম্যানেজমেন্টেরটা কি আমরা রিটেনের জন্য যখন আলোচনা করব তখন আমরা আবার এখানে ডিসকাস করতে পারবো। তাইলে খেয়াল করেন ইংরেজিতে যে আচ্ছা, এরপরে ইংরেজিতে আছে হচ্ছে ট্রান্সলেশন, একটা, এটাতে 25 মার্কস, দেন এই ট্রান্সলেশন এখানে আরও 25 মার্কস, এখানে হচ্ছে 50 মার্কস হচ্ছে এখান থেকে থাকবে। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি ইংলিশ। সো এটা আমরা ট্রান্সলেশনের জন্য যে কোনো একটা সম্পাদকই আমি আপনাদেরকে অলরেডি বলেছি, সেটা একটু কভার করার চেষ্টা করবেন। এখন দেখেন এই ইংলিশ পোর্শনে আমাদের কোন জিনিসটা কাজে লাগবে আসলে প্রিলি স্টাইলে যে পড়া, দেখেন আপনি গ্রামারের যেগুলো পড়তেছেন সেগুলো না জানলে আপনি তো সিন কম্প্রিহেনশনের আপনি এই জিনিসগুলো অর্থাৎ কোশ্চেন আনসার ঠিক মতো আপনি দিতে পারবেন না। আপনি মানে দ্রুত পড়া লেখার অভ্যাস সব কিছুই আপনার প্রিলির পড়ার সাথে আসলে অ্যালাইন করে। বাট যদি আমি বলি ডিরেক্টলি কোনটা অ্যালাইন করে, তাহলে এখানে দেখেন ভোকাবুলারির পার্ট আছে, দেন এখানে দেখেন এই যে কি বলে ওয়ার্ডগুলো হচ্ছে ডিরেকশন অনুযায়ী চেঞ্জ করা, এই একটা পোর্শন আছে এখানে 10 নাম্বার, অ্যান্টোনিমে 5 নাম্বার। সো এখানে 5, এখানে 10, আর প্রথম যেটা কোশ্চেন আছে এখানে আরও 5। সো অ্যাটলিস্ট 20 মার্ক হচ্ছে আপনি ডিরেক্টলি এখান থেকে আপনি কাভার করতে পারবেন। বাট আমাদের মূল যে বিষয়টা বোঝার সেটা হচ্ছে ইংলিশ পোর্শনে আমাদের মানে কুইক রিডিং প্র্যাকটিস করা, কুইক রিডিং এবং কুইক রাইটিং, ওকে, এবং তার পাশাপাশি হচ্ছে ভোকাবুলারি, হ্যাঁ, ভোকাবুলারি, এই দুইটা জায়গাতে হচ্ছে আমাদেরকে অনেক বেশি জোর দিতে হবে। এটা হচ্ছে আমাদের ইংলিশ পোর্শন থেকে, এবং এই দুটা থেকে যদি আমরা জোর দিই, আমরা ডিরেক্টলি হচ্ছে ভোকাবুলারি থেকে হয়তো বা আমরা 20 অথবা 25 আমরা ডিরেক্টলি হচ্ছে মানে প্রিলির পড়া দিয়ে রিটেনে কমন পেয়ে যাব। বাট আমরা এখন আপনাদেরকে যে অ্যাসাইনমেন্টগুলো আমি করাচ্ছি, সেই অ্যাসাইনমেন্টগুলো আপনারা যদি একটু মনোযোগ দিয়ে আপনারা নিজেরা করেন, শুধুমাত্র আমার নোটের উপর ডিপেন্ড না করে যদি নিজেরাও একটু লেখেন, তারপর হচ্ছে আমার নোট দেখে একটু অ্যাড এডিট করেন, তাহলে আমি বলবো যে আপনারা রিটেনের যে ইংলিশ পোর্শন এটাতে আপনারা অনেক অনেক আগায় থাকবেন বাকিদের থেকে। এবং আমি আপনাদেরকে অলরেডি বলেছি যে বিসিএস এর রিটেনটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে ক্যারিয়ার ডিসাইডার, ওকে, নট বাংলাদেশ অ্যাফেয়ার্স, নট ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। ভেরি ইন্টারেস্টিং পার্ট যেটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স। বাংলাদেশ অ্যাফেয়ার্সের কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, প্রথম কথা হইলো 20 মার্কের কোশ্চেন আসছে 10টা, এটাতে 200 মার্ক, মানে আপনাকে 10টা কোশ্চেন, 10টা বড় 20 মার্কের কোশ্চেন লিখতে হবে 4 ঘন্টায়। ইউজুয়ালি অন্যান্য পরীক্ষায় 5 মার্কের, 10 মার্কের এভাবে কম্বিনেশন করে হচ্ছে সাধারণত লিখতে দেওয়া হয়। বাট এটাতে হচ্ছে ওই 5 মার্ক 10 মার্ক না, এটাতে হচ্ছে মোটামুটি 20 মার্কের 10টা কোশ্চেন। এর মধ্যে যদি প্রথম কোশ্চেন আমরা দেখি, 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল গণমানুষের সংগ্রাম, ওকে, ব্যাখ্যা করুন। 1971 সালের মুক্তিযুদ্ধ, এখানে গণমানুষের সংগ্রাম ব্যাখ্যা করুন যদি আপনি বলেন, তাহলে মুক্তিযুদ্ধে গণমানুষের পার্টিসিপেশনের পোর্শনটাতে আপনাকে গুরুত্ব দিতে হবে। আমরা গতানুগতিক যে আমরা কোশ্চেনগুলো পড়ে থাকি যে মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা, অথবা মুক্তিযুদ্ধের সময়ে এই জায়গায় ভূমিকা কী ছিল, ওইখানে কি হয়েছে, এই একটা সার্টেইন একটা পোর্শন নিয়ে আমরা যেটা পড়ি, ওই প্রত্যেকটা স্টেজ 1971 সালের মুক্তিযুদ্ধে যে কটা স্টেজ আছে, প্রতিটা স্টেজে গণমানুষ অর্থাৎ জেনারেল পিপল, দেখেন প্রত্যেকটা টাইমে আন্দোলন হয়েছে, আন্দোলনে মানুষ মারা গেছে, তারা হচ্ছে শহীদ হয়েছেন, তারা হচ্ছে আত্মত্যাগ করেছেন, এই বিষয়গুলো আপনাদেরকে এখানে তুলে নিয়ে আসতে হবে। এটা আমার কাছে মনে হয়েছে ভেরি গুড কোয়েশ্চেন। সেকেন্ডটা দেখেন, বাংলাদেশের প্রান্তিক কৃষকদের স্বনির্ভরতা অর্জন এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের প্রতিবন্ধকতাগুলো কী, এই সকল প্রতিবন্ধকতা আপনি কীভাবে দূর করার জন্য কী কী পদক্ষেপ নেবেন। সহজ কথা, আমাদের প্রান্তিক কৃষকদের, তারা দেখেন এখন পর্যন্ত তারা স্বনির্ভর হইতে পারে নাই, বা তারা এখন পর্যন্ত দেখেন অনেক কিছুর জন্য অনেক জায়গায় আমরা ডিপেন্ডেন্ট হয়ে রয়েছি এখনও, বা তারা হচ্ছে ডিপেন্ডেন্ট এখনও, এবং তারা হচ্ছে এখন পর্যন্ত কৃষি পণ্যের ন্যায্য মূল্য পায় না। এটার প্রতিবন্ধকতাগুলো কী এবং এটা দূরকরণের উপায়গুলো কী। এখন
আপনারা যখন বিসিএস এ প্রিলির জন্য আপনারা যখন কৃষি পোর্শনটা পড়বেন, সো প্রান্তিক কৃষকের সংজ্ঞাটা আপনাদেরকে ওখান থেকে জানতে হবে যে প্রান্তিক কৃষক কারা। তাদের হচ্ছে যাদের জমির পরিমাণ একটা সার্টিন লিমিটের মধ্যে থাকে তারা হচ্ছে প্রান্তিক কৃষক। সো ওইটার উপর বেস করে বাংলাদেশের প্রেক্ষাপটে তারা কেন যে খরচ হয় সেই খরচে তারা বেচতে পারে না, সেই বিষয়গুলো প্রতিবন্ধকতা দেখেন এটা কিন্তু একটা ক্রিয়েটিভ কোশ্চেন। এটা কিন্তু ইনস্ট্যান্টলি এমন না যে আপনি এই কোশ্চেনটা পড়ে আসছেন আপনি পেরে যাবেন। আপনাকে কিছু কি পয়েন্ট এখানে বের করতে হবে যে প্রতিবন্ধকতাগুলোর মধ্যে কী কী প্রতিবন্ধকতা আছে। আমাদের সহজ কথা, প্রথম আমাদের ইনস্ট্রুমেন্টাল প্রতিবন্ধকতা কী কী আছে, অর্থাৎ তারা সার, তারা বীজ, সারের জন্য আবার দেখেন গ্যাসের উপর আমরা ডিপেন্ডেন্ট, সার কারখানাগুলো গ্যাসের উপর ডিপেন্ডেন্ট, গ্যাসের দাম বাড়লে সারের দাম বাইরে যায়, কৃষককে উচ্চ মূল্যে সার কিনতে হয়। আবার একইভাবে বীজের ক্ষেত্রেও সেটা কিন্তু সেম, সরকার কিন্তু বীজ দেয় একটা সার্টিন টাইমে, কিন্তু সেই বীজগুলো আবার প্রান্তিক কৃষকদের পর্যায়ে সুন্দর মতো সুষ্ঠুভাবে পৌঁছানোর একটা চ্যালেঞ্জ। সো ইনস্ট্রুমেন্টাল কিছু চ্যালেঞ্জ আছে। দেন হচ্ছে আমাদের পলিসি লেভেলের কিছু চ্যালেঞ্জ আছে, আমাদের পলিসি লেভেলের চ্যালেঞ্জে কীভাবে রিফর্ম করা যায়। দেন হচ্ছে এই যে মানে দারিদ্র্যের দুষ্টু চক্র, অর্থাৎ ইকোনমিক যে চ্যালেঞ্জটা দেখেন, একজন দরিদ্র কৃষক তার কাছে তার পুঁজি কম দিয়ে সে অল্প ইনভেস্ট করে সে অল্প রিটার্ন পায়। সো আলটিমেটলি এগুলো অল্প দামে বেচে, তার অল্প পুঁজিই রয়ে যায়। সো সে কিন্তু এই দুষ্ট চক্র থেকে কিন্তু সে আসলে বেরোতে পারতেছে না। দেন হচ্ছে মিডল ম্যানের একটা ইস্যু আছে, যারা হচ্ছে তাদের কাছ থেকে কিনে তারা কিন্তু পরবর্তীতে সিন্ডিকেট তৈরি করতেছে। তারা সিন্ডিকেট তৈরি করে কিন্তু এন্ড যারা হচ্ছে বায়ার, আমরা যারা আছি তাদের কাছে কিন্তু খুবই চড়া মূল্যে বিক্রি করতেছে। এরকম করে খুব ইজিলি আপনি, আমার কাছে মনে হয়, আমি যেমন দেখেন আমি কিন্তু ইনস্ট্যান্টলি আমি আপনাদেরকে বলতেছি মোটামুটি 4-5টা পয়েন্ট বললাম, 8টা থেকে 10টা পয়েন্ট আপনি আগে জট ডাউন করবেন, আপনি আগে সামারাইজ করবেন, দেন ওই পয়েন্টগুলোর এগেনস্টে কী কী রিকমেন্ডেশন সেগুলো আপনি লিখবেন, তাইলেই দেখবেন আপনার লেখাটা অনেক বেশি স্ট্যান্ডার্ড হবে। ওকে, আমরা যদি এরপরে বলি বাংলাদেশের উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে সুশাসন প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা কী এবং সেটার প্রতিকার, একই কথা। উন্নয়ন প্রকল্প যেই প্রজেক্টগুলো আমরা নিয়ে থাকি সেই প্রজেক্টগুলো এখন আপনারা তো জানেনই, প্রজেক্টগুলো আমরা নিই সাধারণত হচ্ছে ব্রিজ, কালভার্ট বা হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়েজ, এগুলোতে হচ্ছে আমরা উন্নয়ন প্রকল্প অনেক বেশি নিই। অথবা হচ্ছে আমরা বিভিন্ন মেগা প্রজেক্ট যেগুলো আছে, মেট্রো রেল বলেন, আপনারা সেতু বলেন, অথবা হচ্ছে টানেল বলেন, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র বলেন, তো এইগুলো হচ্ছে আমাদের মেগা প্রজেক্ট সহ অন্যান্য যে প্রজেক্টগুলো আছে সেগুলোতে আমাদের চ্যালেঞ্জ কি, যেটা আমাদের গুড গভর্নেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রে। সো ওই একইভাবে আপনারা হচ্ছে মোটামুটি 8 থেকে 10টা চ্যালেঞ্জ আপনারা জট ডাউন করবেন, আপনারা হচ্ছে লিস্টিং করবেন এবং প্রত্যেকটা পয়েন্টের এগেইনস্টে আবার প্রতিকার আপনারা হচ্ছে অ্যাড্রেস করবেন। তো এভাবে যদি করেন তাহলে হচ্ছে দেখবেন খুব ভালো লিখতে পারবেন। বাট আপনি যদি আগেই কোনো কিছু ব্রেইন ম্যাপিং, মেমোরি ম্যাপ বা ব্রেইন ম্যাপ যদি আপনি না করেন, আপনি যদি ম্যাপিং না করেন, এই মানে ম্যাপিং না করতে পারলে দেখবেন যে আপনি কোনোটাই সলভ করতে পারবেন না। আপনি পড়বেন হয়তো বা সবগুলো সাবজেক্টের সব কিছুই আপনারা পড়ছেন, বাট কোশ্চেনটা এমনভাবে দেখেন, এই কোশ্চেনটা এমনভাবে হয়েছে যে আপনি যদি ওইখানে বসে ইনস্ট্যান্টলি আপনি ম্যাপিং না করতে পারেন এবং হচ্ছে আপনি একটু ওপেন এন্ডেড পড়াশোনা যদি না করেন, তাহলে এগুলো কিন্তু আপনার জন্য মানে অ্যান্সার করাটা অনেক বেশি টাফ। এবং ওপেন এন্ডেড জিনিসপত্রগুলো অ্যান্সার করার ক্ষেত্রে আমার যে অ্যাসাইনমেন্টগুলো এগুলো আপনাদেরকে অনেক অনেক হেল্প করবে ইনশাল্লাহ। দেন দেখেন অর্থনৈতিক প্রবৃদ্ধি, এটার এবং দারিদ্র্য বিমোচনের মধ্যে যোগসূত্র কি? আপনি কি মনে করেন যে শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধি সামাজিক বৈষম্য হ্রাসে সক্ষম কিনা? খেয়াল করেন আপনার কিন্তু একটা ওপিনিয়ন চাইছে, এখানে কিন্তু আপনাকে একটু স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। এগুলো আমরা রিটেন ক্লাসে আরেকটু আলোচনা করব। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে মোটামুটি দেখা যে প্রিলির স্টাইলের লেখা থেকে আমাদের রিটেনের 46-এর রিটেনে কোনো হেল্প হবে কিনা। তৈরি পোশাক খাতে শ্রম আইন, দেখেন আপনাকে আইন সম্পর্কে একটু জানতে হবে এবং শ্রমিক মালিকের সম্পর্ক। আচ্ছা, দেন হচ্ছে পরিবেশগত অবক্ষয়ের মূল কারণ, সমুদ্র সম্পদ আরোহণ, বৈদেশিক সম্পর্ক উন্নয়নে বর্তমান সময়ে সরকারের গৃহীত পদক্ষেপ। এটা হয়তো বা একটু মোটামুটি কমন ছিল, কিছু লিস্ট আপনি করতে পারবেন এবং এটাকে কিন্তু পর্যালোচনা করতে হবে। পদক্ষেপ সমূহ শুধু লিখলে হবে না, এটাকে আপনাকে ক্রিটিক্যালি ইভালুয়েট করতে হবে। আর্থসামাজিক ক্ষেত্রে রোহিঙ্গা সংকট, এটা তো খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে এরা কি ইফেক্ট ফেলতেছে। আমরা অলওয়েজ রোহিঙ্গা মানে সমস্যা কীভাবে সমাধান করতে হয় এই কোশ্চেন পড়ে আসি, বাট আমাদের উপর কি প্রবলেম ইম্পোজ করতেছে রোহিঙ্গা মানে ক্রাইসিস, এই কোশ্চেনটা কিন্তু এবার আসছে। দেন হচ্ছে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অর্জন এবং প্রতিবন্ধকতা। দেন এগেইন এটা মোটামুটি একটু কমন কোশ্চেন ছিল, বাট প্রতিবন্ধকতাগুলো কিন্তু আপনাকে আবার একটু চিন্তা ভাবনা করে লিখতে হবে। আচ্ছা, এখন দেখেন আমি এই যে কোশ্চেনগুলো আপনারা হয়তো আগেও কোশ্চেনটা দেখছেন, এখানের মূল বিষয় হচ্ছে আপনাদের একটু ওপেন এন্ডেড রিডিং করতে হবে, ওপেন এন্ডেড স্টাডি করতে হবে
এখন থেকে কিছু, এবং আমি আপনাদেরকে বলি যে মান্থলি যে সম্পাদকীয় আছে এগুলো একবার রিডিং পড়বেন এবং এগুলো থেকে ট্রান্সলেশন করবেন, তাহলে ট্রান্সলেশনও হয়ে গেল, আপনারা ওপেন এন্ডেড জিনিসগুলোর কিছু মানে আইডিয়া পাবেন যে আসলে এগুলার এই এই ফ্যাক্টর হইতে পারে। এগুলো কিন্তু পুরো জিনিসটাই আপনাকে পরীক্ষার হলে এই লিস্টিংগুলো করতে হবে। আমি আপনাকে আমার 43 এর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কোশ্চেনটা আমি আপনাদেরকে যখন দেখাবো তখন দেখবেন আমি মানে কোশ্চেনের মধ্যেই মোটামুটি আমি অনেকগুলো পয়েন্ট আমি আগে লিস্টিং করছি, লিস্টিং করে তারপরে হচ্ছে ওগুলো অনুযায়ী একটা একটা করে লিখছি। মানে হচ্ছে আপনাকে কিন্তু কখনোই এমন না যারা ক্যাডার হয় তারা সবগুলো কোশ্চেন কমন পায়, কোশ্চেন আপনিও কমন পাবেন না, আপনার পাশের জন্য কমন পাবেন না। মূল বিষয় হচ্ছে ওই জায়গাটাতে বসে আপনি কিভাবে চিন্তা করতেছেন, আপনি কিভাবে উপস্থাপনা করতেছেন, এবং আপনি ওপেন এন্ডেড বা ওপেন সোর্সড ইনফরমেশন কতটা আপনার আছে। এবং এই ওপেন এন্ডেড জিনিসগুলোর জন্য আমার যে অ্যাসাইনমেন্টের যে পোর্শনটা এটা আপনাদেরকে অনেক অনেক হেল্প করবে ইনশাআল্লাহ। ওকে, সো আমরা বাংলাদেশ অ্যাফেয়ার্সের যদি আমরা 46-এর এবারের কোশ্চেন দেখি, আমি বলবো যে আপনাদের প্রিলিমিনারির যে পড়াশোনা এটার সাথে দেখেন মুক্তিযুদ্ধর প্রশ্নটা আপনাদের মিলবে। প্রান্তিক কৃষকদের আপনাদের হয়তোবা জাস্ট কাদেরকে প্রান্তিক কৃষক বলা হয়, কত একরের জমি, এই ইনফরমেশন হয়তো আপনারা জানতে পারবেন প্রিলির পড়া দিয়ে। বাট বাকি যে প্রশ্ন এটা কিন্তু আপনাদের পুরোটাই ক্রিয়েটিভ রাইটিং। অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচন, এটাতে আপনারা হচ্ছে আপনাদের বাজেটের কিছু ইনফরমেশন অথবা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা যে কিছু ইনফরমেশন সেগুলো হচ্ছে এই কোশ্চেন আপনারা ইউজ করতে পারবেন। সো আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। দেন দেখেন রোহিঙ্গা সংকট, রোহিঙ্গা ক্রাইসিস সম্পর্কে আপনারা যে ইনফরমেশনগুলো প্রিলিতে পড়বেন এখানে ইউজ করতে পারবেন। দেন হচ্ছে খেয়াল করেন বাংলাদেশের ফরেন রিলেশনস ইমপ্রুভ করার জন্য, অর্থাৎ বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের এই পোর্শনে আপনারা যেটা পড়বেন এখান থেকে অনেক কিছু আপনারা ইউজ করতে পারবেন। ব্লু ইকোনমি নিয়ে ইনফরমেশনগুলো আপনারা ডেটাগুলো কিছু কিছু আপনারা এখানে ইনফরমেশন এখানে ইউজ করতে পারবেন। এবং বাংলাদেশের সমুদ্র বিজয় বিষয়ক আপনারা অথবা হচ্ছে বাংলাদেশের সমুদ্র সীমাটা দেখিয়ে যে ম্যাপটা সেটা আপনারা এখানে ইউজ করতে পারবেন। এটাও কিন্তু আমি অলরেডি আপনাদেরকে অ্যাসাইনমেন্টের মধ্যে ইনক্লুড করে রেখেছি। ওকে, ডোন্ট ওয়ারি। তো মোটামুটি আমরা যদি আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্সের কোশ্চেনটা দেখি, আমি বলবো অ্যাসাইনমেন্টের উপর একটু ফোকাস করবেন এবং সম্পাদকীয় এটা হচ্ছে রেগুলারলি পড়বেন। আমি বলবো না যে পেপার প্রতিদিন পড়া, পেপার আমি নিজেও প্রতিদিন কখনো পড়ি নাই এবং পড়তে পারি নাই, আমি এখনও প্রতিদিন শুধুমাত্র হয়তো ইম্পর্টেন্ট নিউজগুলো একটু চোখ বুলাই। আমি আপনাদেরকে সম্পাদকীয়র জন্য আমি আপনাদেরকে কোন কোন সম্পাদকীয়র বা ওপিনিয়নগুলো আপনারা ফোকাস করবেন সেগুলো কিন্তু আমি আপনাদেরকে লিঙ্ক অলরেডি গুগল শিটে দিয়ে রাখছি। তো সেগুলোতে প্রতিদিন একবার করে একটু চোখ বুলাবেন যদি পসিবল হয়। আর হচ্ছে মান্থের যে সম্পাদকীয় বের হয়, আপনি প্রিলি ক্যান্ডিডেট হন, আপনি ব্যাংকের ক্যান্ডিডেট হন, আপনি যেই ক্যান্ডিডেটই হন না কেন আপনি এটা প্র্যাকটিস করবেন, তাহলে আপনি অনেক ভালো করতে পারবেন। আমরা একটু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কোশ্চেনটা একটু দেখি। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কোশ্চেনে আন্তর্জাতিক এবং বৈশ্বিক ধারণার মধ্যে পার্থক্য কী, ঠিক আছে, গ্লোকাল বলতে কী বোঝায়, অর্থনৈতিক বিষয় এবং অর্থনৈতিক কূটনীতি। আচ্ছা, ট্রু ম্যান ডক্ট্রিন, এখানে সালটা ভুল লিখেছে, 47 হবে, এটা 74 লিখেছে। এথনিক ক্লিনজিং, জলবায়ু পরিবর্তন, নেগোসিয়েশন, প্রক্রিয়া কোন পক্ষের পজিশন এবং ইন্টারেস্টের সাথে মানে কোনো পক্ষের পজিশন এবং ইন্টারেস্টের কারণ বলতে কী বোঝায়, প্রতিপক্ষের পজিশন এবং ইন্টারেস্ট শনাক্ত করা কেন গুরুত্বপূর্ণ। হোপফুলি আমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্লাসে আমি আপনাদের সাথে কিছু ওপেন এন্ডেড আলোচনা করব। এই আলোচনাগুলো ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের অনেক অনেক মোটামুটি কিছুটা দেখবেন যে অনেক কিছুই কাভার করবে। ইন্দো প্যাসিফিক কৌশল, আচ্ছা গুগল শিটের কথা, আচ্ছা আমি একটু পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব গুগল শিটে কোথায় আমি বলেছি। জাতীয় স্বার্থ, শক্তিসাম্য, অধিক মুদ্রা ছাপানো হলে কী হয়, র্যামিফিকেশন তত্ত্ব কী এবং স্পিল ওভার ক্রিয়া কী। এখানের মধ্যে কনসেপচুয়াল ইস্যুস বা কনসেপচুয়াল নোটস অনেকগুলাই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আমাদের প্রিলির পড়ার সাথে আপনাদের অ্যালাইন হবে, অনেক কিছুই অ্যালাইন হবে, কিন্তু সবগুলো যেমন ট্রু ম্যান ডক্ট্রিন সম্পর্কে হয়তো আপনারা জানবেন, বৈশ্বিক অর্থনৈতিক বিশ্বায়ন এবং অর্থনৈতিক কূটনীতি সম্পর্কে আপনারা জানবেন, ঠিক আছে। ইন্দো প্যাসিফিক কৌশল সম্পর্কে জানবেন, মুক্ত ইন্দো প্যাসিফিক অর্থাৎ ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক। একটা হচ্ছে ইন্দো প্যাসিফিক কৌশল, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আইপিএস, আর একটা হচ্ছে ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক, ওকে, এফওআইপি স্ট্র্যাটেজি যেটা বলা হয়। এটা সম্পর্কে এগুলো মানে মোটামুটি আমি যদি বলি এখানে 40 মার্কস, এর মধ্যে হয়তো বা আপনাদের 10 থেকে 15 মার্ক আপনাদের প্রিলির পড়া দিয়ে কাভার হবে। সো এখানে কনসেপচুয়াল ইস্যুসের কিছু জিনিস আপনাদের কাভার হবে। অ্যানালিটিক্যাল যে কোশ্চেন, যেমন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্প এর পুনর্নির্বাচিত হওয়ার কারণগুলো লিখতে বলা হয়েছে। রাশিয়া ইউক্রেনের এবং রাশিয়া চায়না বাণিজ্য সম্পর্কে কী প্রভাব পড়তে পারে। পরের কোশ্চেনটা দেখেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির সম্ভাব্য চ্যালেঞ্জগুলো কী কী।
আমি জানি না আপনারা 46 রিটেন ব্যাচের আপনারা এখানে কেউ আছেন কি না। আপনি 46 রিটেন ব্যাচের লাস্ট যে আমি আপনাদের একটা ক্লাস নিয়েছিলাম, ওইখানে হচ্ছে আমি জাস্ট এই জিনিসটা নিয়ে আমি আলোচনা করছিলাম যে বাংলাদেশের ফিউচার চ্যালেঞ্জগুলো কী কী হতে পারে, এবং ওখানে আমি অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম। ওখানে বাংলাদেশের গ্র্যান্ড স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছিলাম, এবং এই কোশ্চেনটাই আসছে, এবং অনেকে আমাকে পরবর্তীতে জানাইছেন যে তারা আমার ওইখানে আমি কিছু যেমন হচ্ছে কিছু ইউনিক কিছু টার্ম বলেছিলাম, যে টার্মগুলো হচ্ছে টিচাররা যদি দেখে তাহলে হচ্ছে অনেক মার্ক, অনেক হিউজ মার্ক হচ্ছে মানে একটা বায়াসড মার্ক দিবে ডেফিনেটলি। দেন খেয়াল করেন বিশ্বায়ন প্রক্রিয়া থেকে জনবহুল এবং উন্নয়নশীল দেশসমূহ কীভাবে উপকৃত হতে পারে, যে সকল দেশ মানব সম্পদ উন্নয়ন নীতি এবং পররাষ্ট্রনীতি কীভাবে সাজানো প্রয়োজনীয় সম্পর্কে। সো এটা মোটামুটি হচ্ছে একটু মানে ক্রিয়েটিভ টাইপের। এটা তো মোটামুটি অনেক ইনফরমেশন দেওয়া যাবে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সম্পর্ক, এটা নিয়ে তো এটা খুবই হট টপিক। আর একটা হচ্ছে পররাষ্ট্রনীতি সম্ভাব্য চ্যালেঞ্জ। সো আমাদের অ্যাসাইনমেন্ট আমরা যেগুলো করতেছি এগুলো করলে আপনার অ্যানালিটিক্যাল পোর্শন পুরোটা কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। পরের কোশ্চেনটা দেখেন প্রবলেম সলভিংয়ে, পুরোটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। সো আমরা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড একটা আমরা মানে জগতে বাস করছি। এটা কি আমরা ডেটা কলোনিতে আমরা বাস করছি, নাকি আমরা একটা স্বাধীন দেশে আছি, আমরা কি একটা উপনিবেশের মধ্যে আছি কিনা, আমরা জীবনের কিছু সুবিধার বিনিময়ে আপনার অপরিচিত বুদ্ধিমত্তার অধীনে ভাবতে আপনার কেমন লাগছে। এখানে এইটার প্রবলেম সলভিংয়ের অ্যান্সার এটা নিয়ে আমি হচ্ছে একটু রিটেন ক্লাসে আমি আরও ডিটেলস আলোচনা করব। আজকে শুধুমাত্র আমাদের প্রিলির ক্ষেত্রে এটা আমাদের কতটুকু কি কাজে লাগতে পারে সেগুলো নিয়ে একটু দেখব। তো দেন খেয়াল করেন ডেটা কলোনিতে পরিণত হওয়া সম্ভাব্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক পরিণতি কী হইতে পারে। ওকে, দেখেন এইখানে আচ্ছা এই কোশ্চেন নিয়ে আমি জাস্ট হচ্ছে 2 মিনিট বলি। এটা কি একটা মুক্ত স্বাধীন দেশ, নাকি হচ্ছে একটা ডেটা কলোনিতে আমরা বাস করছি? টাইটেলটা দেখেন, এমন একটি পরিস্থিতি কল্পনা করুন যেখানে বহির্বিশ্বের কারো অধিকারে আপনার দেশের প্রত্যেকটা নাগরিকের সামগ্রিক তথ্য আছে, সকল প্রকার ব্যক্তিগত, পারিবারিক, হেলথ রিলেটেড, ইকোনমিক এবং আপনাদের যে অবকাশ যাপন অর্থাৎ আপনাদের লেজার ইনফরমেশনও আছে, আপনাদের শখ আছে, এগুলো সবগুলো কৃত্রিম মানে বুদ্ধিমত্তার হাতে আছে। নিজস্ব তথ্যপাত্রের উপর ব্যক্তির কোনো নিয়ন্ত্রণ নাই। আচ্ছা, ফলে মানুষের জীবন এখন সহজতর, আরও উপভোগ্য এবং অন্য মানুষের উপর নির্ভরশীলতা কমিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর বেশি নির্ভরশীল হয়ে মানুষ এখন আরও দীর্ঘ জীবনযাপন করছে। এইরকম একটা পরিস্থিতিতে আপনি কি একটা স্বাধীন দেশে আছেন, নাকি আপনি একটা ডেটা কলোনিতে আপনি বাস করছেন? এটা হচ্ছে প্রথম কথা, যেখানে আপনার সকল প্রকার পার্সোনাল ইনফরমেশন, আপনার মানে পারিবারিক ইনফরমেশন, আপনার যাবতীয় সব ইনফরমেশন হচ্ছে আরেকজনের অধিকারে। আপনি জীবনের কিছু ফ্যাসিলিটির বিনিময়ে নিজেকে আপনি একটা অপরিচিত বুদ্ধিমত্তার অধীনে এটাকে ভাবতে আপনি কেমন বোধ হতে পারে, মানে আপনি কেমন ফিল করতে পারেন। দেন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ব্যক্তির গোপনীয়তা রক্ষা কতটা গুরুত্বপূর্ণ, এই চ্যালেঞ্জ অথবা দ্বন্দ্ব মোকাবেলার উপায় কী। সো এখানে একটা কনফ্লিক্টিং একটা সিচুয়েশন আছে, এবং এটার অর্থনৈতিক এবং পলিটিক্যাল অথবা সামাজিক চ্যালেঞ্জ কি কি হতে পারে। আপনার নিজস্ব যুক্তি এবং চিন্তন পদ্ধতি আপনারা প্রয়োগ করে এটার অ্যান্সার দেন। প্রথমে 1 নম্বর কোশ্চেন যদি আমি বলি, আমি একটা করে একটু আপনাদের সাথে আলোচনা করি। যেমন ফার্স্ট কোশ্চেন, যে আপনি কি একটা মুক্ত স্বাধীন দেশে আছেন, নাকি একটা উপাত্ত উপনিবেশের মধ্যে আপনি বাস করছেন? আপনি যেটাকে এইখানে আপনি খুব চমৎকারভাবে একটা অ্যানালজি আনতে পারেন। যেমন কোন অ্যানালজি আনবেন, যে 1945 সালে আমরা কি করলাম, আমরা হচ্ছে আমরা আমরা হচ্ছে ইউনাইটেড নেশনস অর্থাৎ জাতিসংঘ প্রতিষ্ঠিত হইল। এরপরে 1980 সালের মধ্যে এই সময়টার মধ্যে মোটামুটি প্রায় 60টির বেশি দেশ কলোনি থেকে মুক্ত পেয়ে মানে মানে মুক্ত হয়ে তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে। তার মানে হচ্ছে এই সময়টা হচ্ছে একটা ডিকলোনাইজেশনের যুগ। ওকে, আচ্ছা, এখন এই ডিকলোনাইজেশনের যুগের মধ্যেও আমরা পোস্ট কলোনিয়ালিজম বলে একটা কনসেপ্ট আছে। পোস্ট কলোনিয়ালিজম, এই কনসেপ্টটা কি, যে আপনি আসলে কলোনি ডিরেক্টলি আপনি কলোনাইজড না, কিন্তু আপনি আসলে এখন তাদের ইকোনমিক যে ইনস্টিটিউট, তাদের যে পলিটিক্যাল ইনস্টিটিউট, তাদের যে আইডিওলজি, কয়েকটা জিনিস আমি বললাম, একটা হচ্ছে আইডিওলজি, একটা হচ্ছে তাদের যে ইকোনমিক ইনস্টিটিউট, দেন হচ্ছে তাদের যে পলিটিক্যাল
ভিশন, এগুলো সব আপনাকে দিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। সো আপনি কলোনি থেকে মুক্ত পেয়েছেন। মনে করেন বাংলাদেশ এখন আর ইংল্যান্ডের বা ইংরেজদের কলোনি না, কিন্তু আমরা কি বৈদেশিক আইডিওলজি থেকে মুক্ত? আমরা কি বৈদেশিক ইকোনমিক ইনস্টিটিউশনের মানে তাদের কন্ট্রোল থেকে মুক্ত? আমরা কি তাদের পলিটিক্যাল ভিশন থেকে মুক্ত? কোনোটাই না। সো আমরা এখনও আমরা কিন্তু পোস্ট কলোনিয়ালিজমের মধ্যে কিন্তু আমরা এখনও পড়ে আছি। সো আমরা এখনও মানে এটাকে পোস্ট কলোনিয়ালিজমের এই সে সময়টা, এটাকে বলা হয় হচ্ছে নিও মানে কলোনাইজেশন। হ্যাঁ, নিও কলোনাইজেশন। ওকে, এই যে নিও কলোনাইজেশনের যে থিম, আমাদেরকে এখন কোনো উপনিবেশ করছে না, বাট স্টিল আমরা উপনিবেশের আন্ডারেই আছি। সো এই তত্ত্বের উপর বেস করে যদি আমরা পুরোপুরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাকে কন্ট্রোল করে, তাইলে তো আমরা নিও কলোনাইজেশনের আদলেই আমরা তো একটা ডাটা কলোনিতেই আমরা আছি। সো আমরা কিন্তু অ্যাকচুয়ালি স্বাধীন না, যেখানে সব কিছুর কন্ট্রোল আমাদের কাছে নাই। যদি আমি অ্যান্সার করতাম তাহলে হচ্ছে আমি এই রেফারেন্সটা টেনে আমি এই অ্যান্সারটা দিতাম। খেয়াল করেন, প্রথমে যে রেফারেন্সটা আমি দিলাম, এই রেফারেন্সটা দেওয়ার জন্য কিন্তু আপনাকে এই রিলেটেড জিনিসপত্রগুলো জানতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি দিতে পারবেন না। এবং এটা আপনি জানবেন আস্তে আস্তে, আপনি একটু প্রিলি রিটেনের একটা কম্বাইন্ড প্রিপারেশন নিলে আপনি আস্তে আস্তে জানবেন। সেকেন্ড যে কোশ্চেনটা, এটা হচ্ছে আপনি নিজেকে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাতে আপনি সমর্পণ করে দিলেন, যে আপনার কেমন বোধ হইতে পারে, যে হাউ ডু ইউ ফিল। ওকে, এইখানে আপনাকে সাইকোলজিক্যাল বা মনস্তত্ত্বের কিছু জিনিস আনতে হবে। হ্যাঁ, মনস্তাত্ত্বিক কিছু বিষয় আপনাকে এখানে ইনক্লুড করতে হবে। সাইকোলজিক্যাল বিষয়গুলোর মধ্যে মানে কোন বিষয়টা আপনি আনতে পারেন, যদি আপনি চিন্তা করেন, আপনাকে বলছে যে আপনার হাউ ডু ইউ ফিল, যে আপনি একজন অপরিচিত কৃত্রিম বুদ্ধিমত্তার অধীনে আপনি চলে গেছেন, তাহলে হচ্ছে আপনার ফিলিংস কেমন হইতে পারে। ওকে, প্রথমত আপনি দেখবেন যে আজকের যুগে মানে এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং একটা ডিবেট আছে, যেটা হচ্ছে আর উই ট্রু independent or are we mere simulation? মানে সহজ কথা, আমরা নিজেরা আমাদের নিজেদেরকে যে মনে করছি আমরা হচ্ছে বাস্তব, আমরা কি আসলেই কি আমরা বাস্তব, নাকি আমরা নিজেরাও একটা সিমুলেশন? সো দেখেন, এটা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। আপনারা এটা নিয়ে ইউটিউবে অনেক 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 ভিডিও পাবেন। আপনার এটা নিয়ে হচ্ছে আপনারা অনেক বেশি ভিডিও পাবেন। সো খেয়াল করেন, বর্তমান পার্সপেক্টিভে আমরা যদি বলি মিডিয়া, ওকে, অথবা হচ্ছে মিডিয়ার মধ্যে তো নিউজগুলো চলে আসে, অথবা আপনাদের এখানে আরেকটা হচ্ছে যেটাকে বলা হয় হচ্ছে প্রেশার গ্রুপ। আমি জানি না আপনারা এটা আমার কথাগুলো ধরতে পাচ্ছেন কি না, একটু জাস্ট যদি একটু শুনেও রাখেন, দেখবেন আপনারা অনেক কিছু জানতে পারবেন। দেখেন, মিডিয়া, নিউজ অথবা বিভিন্ন ধরনের যে প্রেশার গ্রুপ, তারা প্রতিনিয়ত আমাদেরকে এমন বেশি ইনফরমেশন দিচ্ছে, আপনার ব্রেইন আপনাকে যেই ইনফরমেশনটা দিচ্ছে আপনি সেটাকেই বাস্তব মনে করছেন। সে ফর এক্সাম্পল, আপনাকে বলা হচ্ছে যে ওয়েস্ট বা আমেরিকায় যদি যাওয়া হয় তাহলে ড্রিম কামস ট্রু। ওকে, এটা হচ্ছে ড্রিম, যে কারো ড্রিম কামস ট্রু, মানে ওখানে হচ্ছে সবার যে স্বপ্ন, সে স্বপ্ন বাস্তবায়িত হয়। আপনি কি নিজে জীবনে ইউএসএতে গেছেন? আপনি কি দেখছেন যে ওখানে আসলে বাস্তবায়িত হয় কি না? এই একটা ইনফরমেশন এত বেশি করে প্রচার করা হয়েছে যে আপনাকে যদি এখন চুজ করতে বলা হয় যে আপনার দুইটা কান্ট্রির মধ্যে, আপনি ইউএসএ আর একটা আপনাকে বললো হয়তো বা আফ্রিকার কোনো একটা কান্ট্রি, আপনি কোনটা চুজ করবেন? আপনি হয়তো বা ইউএসএকেই চুজ করবেন। ওয়াই? বিকজ আপনি জানেন ওখানে হচ্ছে ইয়োর ড্রিম উইল কাম ট্রু। আপনি কি দেখছেন আপনার ড্রিম মানে ট্রু হয় নাকি হয় না? আপনি জানেন না আসলে। সো বর্তমানেও কিন্তু আমরা কিন্তু একটা পারসিভড রিয়ালিটিতে বসবাস করি। এইভাবে যদি লেখা যায় তাহলে আমার কাছে মনে হয় যে খুবই ক্রিয়েটিভ একটা জিনিস হবে, এবং এখানে আপনি যে কারো অংশ থেকে বা যে কারো থেকে আপনি অনেক অনেক বেশি আগায় থাকতে পারবেন। ওকে, এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করলে এগুলো আপনাদের মধ্যে ডেভেলপ হবে আস্তে আস্তে। আমরা কিন্তু বর্তমানেও একটা পারসিভড রিয়েলিটির মধ্যে আমরা কিন্তু বসবাস করি। ওকে, যে আমরা যেটাকে রিয়েল হিসেবে বলতেছি, ইজ ইট রিয়েলি রিয়েল, নাকি আমরা এটাকে রিয়েল হিসেবে শুধুমাত্র পারসিভ করছি? এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত বিতর্ক আছে। সো এখনকার যে এই রিয়েল নিয়েও কিন্তু বিতর্ক আছে। সো আমি যদি এখন কমপ্লিটলি কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে চলে যাই
এবং আমরা যদি আমাদের গতানুগতিক ব্যস্ততা তখন যদি এরকম আরও থেকে আরও বেড়ে যায়, আমরা কিন্তু এই পারসিভড রিয়েলিটির মধ্যে আরও বেশি ডুবে যাব এবং একটা পর্যায়ে আমাদের কাছে ওইটা আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মনে হবে না, আমাদের কাছে হয়তো বা মনে হবে যে আমরা রিয়েলিটির মধ্যেই এক্সিস্ট করতেছি। ওকে, আমরা রিয়েলিটির মধ্যেই এক্সিস্ট করতেছি। সো এখানে দেখেন এই যে খ নাম্বারের কোশ্চেন, এটা যদি আপনি হচ্ছে এই পারসিভড রিয়েলিটি এবং বর্তমানেও আমরা যে আমাদের যে রিয়েলিটি, এটা যে একটা কনস্ট্রাক্টেড রিয়েলিটি, পারসিভড অ্যান্ড কনস্ট্রাক্টেড রিয়েলিটি, কনস্ট্রাক্টেড রিয়েলিটি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের খুব চমৎকার একটা থিওরি আছে, সেটা হচ্ছে কনস্ট্রাকটিভিজম। কনস্ট্রাকটিভিজম, এই কনস্ট্রাকটিভিজম বলে যে আপনার যে কোনো আইডিওলজি, আপনার যে কোনো পারসেপশন, আপনার যে কোনো কিছু, এটা আসলে আপনি কনস্ট্রাক্ট করেন। আপনার সোশ্যাল নর্ম, আপনার ভ্যালু, নিউজ, মিডিয়া, প্রেশার গ্রুপ, এরা হচ্ছে অ্যাকচুয়ালি কনস্ট্রাক্ট করে দেয়। এই যে আপনি যে বলতেছেন যে মানে সহজ কথা, নিয়ম মাফিক পড়াশোনা করা ভালো, ভালো একটা চাকরি পাওয়া ভালো, মানুষের সাথে সদ্ব্যবহার করা ভালো, এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে সমাজ কনস্ট্রাক্ট করে দিছে। ঠিক তেমনিভাবে এই কনস্ট্রাকটিভিজমের অধীনে কিন্তু আপনার যে পারসিভড রিয়েলিটি, এটাও কিন্তু একটা কনস্ট্রাক্টেড ট্রুথ। ওকে, সো আপনি যখন এআই এর অধীনে চলে যাবেন পুরোপুরি, আপনার কিন্তু এটা কনস্ট্রাক্টেড ট্রুথ হবে। তখন কিন্তু আপনার ওই ফিলিংসের মধ্যে ওই জিনিসটা আর হয়তো বার আসবেই না যে আপনি একটা এআই এর অধীনে চলে আসছেন। আপনার কাছে তখন ওইটাই রিয়েলিটি মনে হবে। সো এই দুটো নিয়ে মোটামুটি আলোচনা করলাম। আজকে আর বেশি এটা নিয়ে আলোচনা করব না, আবার রিটেন ক্লাসে আবার আলোচনা করবো ইনশাল্লাহ। দেন বাকিটা হচ্ছে মানে গোপনীয়তা রক্ষা কতটা গুরুত্বপূর্ণ, দ্বন্দ্ব, চ্যালেঞ্জ, এগুলো কীভাবে করতে পারি। এই যে ক নাম্বার কোশ্চেন অ্যান্সার করলাম, খ নাম্বার কোশ্চেন অ্যান্সার করলাম, এটা কিন্তু আমি ইনস্ট্যান্ট আপনাদের সাথে এই যে আলোচনা করার ফাঁকেই আমি চিন্তা করে হচ্ছে এটা বের করলাম। সো এটা নিয়ে যদি আপনি পরীক্ষার হলেও চিন্তা করেন, আপনি দেখবেন যে আপনার যদি পড়ার ডেপথ অনেক বেশি হয়, আপনার যদি পড়ার ডেপথ অনেক বেশি হয়, যখন আপনি অনেক কিছু সম্পর্কে জানবেন, তখন হচ্ছে আপনি এভাবে অ্যানালাইজ করতে পারবেন, তখন আপনি এভাবে সাজাইতে পারবেন, আপনি এই বিষয়গুলো দিতে পারবেন। ওকে, এবং আস্তে আস্তে ইনশাল্লাহ মানে আমি চেষ্টা করব যে আপনাদের মধ্যে এই জিনিসটা গ্রো করার জন্য। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা, সাধারণ বিজ্ঞান সম্পর্কে আমি একটু বলি। সাধারণ বিজ্ঞানের মধ্যে সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তি, এটা হচ্ছে আমি হচ্ছে রিটেন ব্যাচে আমিও তাদেরকে বেশ কিছু কোশ্চেন দিয়েছিলাম। আমি আপনাদেরকেও বেশ কিছু কোশ্চেন দেবো এবং ওই কোশ্চেন থেকে মোটামুটি 95-এর মতো কমন ছিল, একেবারে ডিরেক্ট। ওকে, সো সায়েন্সের যে কোশ্চেন, এটা আমরা যদি প্রিলি স্টাইলে, আপনারা যদি আমার প্রিলিমিনারির যে পিডিএফটা আছে, সেই পিডিএফটা যদি আপনারা পড়েন, আপনারা মানে ওইটা থেকেই মানে ওইটাতে আপনাদের এই সায়েন্সের প্রিপারেশন অনেক দূর আগায় যাবে। কারণ আমি প্রিলিমিনারির যে পিডিএফগুলো, সেগুলো একটু রিটেন স্টাইলে আমি দিয়েছি। ওকে ওকে, এগুলো হচ্ছে অনেক মানে আমি আপনাদেরকে রিটেন স্টাইলে দিয়েছি। তো ওইটা যদি আপনারা ভালো করে পড়েন, তাহলে আপনাদের কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। এবার দেখেন, আমি যদি বলি গাণিতিক যুক্তি, এবারের ম্যাথ কোশ্চেনটা আমার কাছে মনে হয়েছে বেশ মোটামুটি আমার কাছে মনে হয়েছে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে। মানে একেবারে খুব সহজ আমি এটাও বলবো না, অনেকে বলতেছে খুব সহজ। আপনি এই পরীক্ষায় কোশ্চেনের মধ্যে যদি 2 ঘন্টায় পরীক্ষা যদি বসেন, দেখবেন আপনিও যে সহজ বলতেছে সেও দেখবেন যে ঘাবড়ায় যাবে। ওকে, সো আমি বলবো না একেবারে সহজ, স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে, ইউজুয়ালি এরকমই হয়। মাঝে মধ্যে আরও একটা মানে দুইটা মানে মানে দুই একটা জিনিস আরেকটু হয়তো বা একটু কঠিন হয়তো বা হইতে পারে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এটা গেল হচ্ছে ম্যাথের কোশ্চেন। আচ্ছা, মেন্টাল অ্যাবিলিটি নিয়ে আমরা, মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন কোথায়, আচ্ছা লোড হচ্ছে। আচ্ছা, মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন আমরা মেন্টাল অ্যাবিলিটি যে প্রিপারেশন, এটা দিয়ে পুরোপুরি কাভার হয়ে যাবে মেন্টাল অ্যাবিলিটি। ওকে, তাহলে এবার আমরা আসি, এবার আমরা একটু এখানে চলে আসি। আমরা বাংলাদেশ অ্যাফেয়ার্স দেখলাম। আমাদের প্রিলির পড়ার পাশাপাশি আমাদেরকে সম্পাদকীয়গুলা আস্তে আস্তে একটু কিছু পড়তে হবে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য প্রিলিমিনারি প্লাস হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট, ওখানেও কিন্তু আমার অ্যাসাইনমেন্টের পোর্শনগুলোও কাজে লাগবে, প্লাস হচ্ছে সম্পাদকীয়। আমরা টুকটাক করে যদি একটু পড়ি, তাহলে আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ম্যাথের ক্ষেত্রে যেটা বললাম, ম্যাথের সায়েন্সের জন্য আমাদের প্রিলির পড়াটা দিয়ে রিটেনের অনেক কাভার হবে। এর পাশাপাশি আমি আপনাদেরকে রিটেনের জন্য কিছু কোশ্চেন দিয়ে দিব, সেগুলো একটু গুছিয়ে রাখবেন প্রিলির টাইমেই। আপনাদের 47-49 শেষ হলে তারপর থেকে গুছানো শুরু করবেন, দেখবেন অনেক আগায় যাবেন।
ম্যাথের ক্ষেত্রে আমি আপনাদেরকে ম্যাথের কিছু টাইপের ম্যাথ অলরেডি প্রিলিমিনারি টাইমে করাবো, এই প্রিলিগুলো করলে মানে রিটেনেরগুলো সুন্দর মতো কাভার হয়ে যায়। আর মেন্টাল অ্যাবিলিটি আমি আপনাদেরকে 17টা টাইপের মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেনের উপর আমি এমফাসিস দিতে বলি। এই 17টা টাইপের প্রিভিয়াস যে কোশ্চেনগুলো, এই প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখলে দেখবেন সুন্দর করে কাভার হয়ে যায়। ওকে, আচ্ছা, সো এইটা হচ্ছে মোটামুটি আমাদের আজকের যে রিটেন অ্যানালাইসিস, আমাদের রিটেন অ্যানালাইসিস নিয়ে মোটামুটি আমরা আলোচনা করার চেষ্টা করলাম। আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের একটু ক্রিয়েটিভ কোশ্চেন কীভাবে আমরা অ্যাড্রেস করতে পারতাম সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করলাম। কীভাবে একটু ব্রেইনস্টর্ম করা যায় সেগুলো নিয়ে আলোচনা করলাম, এবং প্রিলির পাশাপাশি আমরা এখন থেকে কীভাবে রিটেনের জিনিসগুলো একটু আগায় রাখতে পারি সেগুলো নিয়ে একটু মোটামুটি আমরা একটু দেখলাম। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমি আপনাদের ফ্লোর আমি ছেড়ে দিচ্ছি। আমি একটু কোশ্চেন আনসার নিয়ে আপনাদের কোশ্চেন আনসারগুলো এখন একটু নিব আমি ইনশাল্লাহ। আমাদের আলোচনা শেষ, হ্যাঁ, কোশ্চেন আনসার প্লাস হচ্ছে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে, আপনারা হচ্ছে ওভারঅল ক্লাস কেমন লাগলো। আজকে তো বাংলা সাহিত্য তো আমি আপনাদেরকে অনেক মানে ইনফরমেশন আমি আপনাদেরকে টেবিল আকারে গুছিয়ে দিয়েছি। আবার রিটেনের কোশ্চেনেও কিন্তু আমরা মোটামুটি একটু ডেপথে গিয়ে আলোচনা করার চেষ্টা করলাম যে আসলে কোশ্চেনগুলো কীভাবে চিন্তা করা যেতে পারে। সো এই চিন্তা ভাবনাগুলো আসবে যখন আপনার পড়ার ডেপথ বাড়বে, এটা এমনি এমনি আসলে আসবে না। এই যে আমার সেশনগুলো আপনারা করতেছেন, এটাও একটা পার্ট অফ আপনাদের প্রসেস। ওকে, এটা আপনাদের মানে পার্ট অফ আপনাদের থিঙ্কিং প্রসেস, আপনাদের প্রসেসটা হয়তো বা ডেভেলপ করবে। এবং মানে আমি বলবো যে আমি মোটামুটি তো অ্যাডমিন ক্যাডারে তো বেশ কিছুদিন ছিলাম, ওইটার ফিল্ড লেভেলে আমি কিছু এক্সপিরিয়েন্স আমার হয়েছে, এবং কারেন্টলি তো আমি হচ্ছে ফরেন অ্যাফেয়ার্সে তো এই মুহূর্তে আমি আছি। তো আমি এই দুইটার মানে আমার সৌভাগ্য যে আমি অনেক মানে কি বলে মানে আমার পারসেপশন, আমার মনে করেন যে মানে আরও বেশি থট প্রসেস অ্যান্ড অনেক কিছুতে আমি মনে করি যে আমি এখনও অনেক কিছু শিখছি। আমি খুবই কম জানি আসলে, যতটুকু জানি সেটাই আমি চেষ্টা করি যে আমার শুধুমাত্র এখনকার আমার যে আপনাদেরকে নিয়ে যে প্ল্যান, সেটা শুধুমাত্র আমার এক্সপিরিয়েন্স অর্থাৎ আমার প্রিলিম অথবা আমার রিটেনের এক্সপিরিয়েন্সের মধ্যে আসলে সীমাবদ্ধ না। এই জিনিসটা এখন একটু আমি হোল নিউ লেভেলে আসলে আমি মানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যেটা হচ্ছে আমার কারেন্ট এক্সপিরিয়েন্স এবং বর্তমানে আমি বিষয়গুলোকে যেভাবে দেখি, এবং আমি অনেক সিনিয়র্স যেহেতু স্যারদের সান্নিধ্যে তাদের হচ্ছে লেকচার আমি এখন দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল যে ইনফরমেশনগুলো সেগুলোকে আমি একটু এখন ভিন্ন আঙ্গিকে অ্যানালাইসিস করার চেষ্টা করি। সো ওভারঅল আমার হোল এক্সপিরিয়েন্সের যে দিকটা সেটা পুরোটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। জাস্ট পুরো ব্যাচে বা পুরো কোর্সে জাস্ট রুটিনের সাথে আমার সাথে একটু অ্যালাইন থাকবেন, দেখবেন যে আপনারা বিসিএস সহ ব্যাংক বলেন, অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষা বলেন, আপনারা ইনশাল্লাহ অনেক ভালো করবেন, অনেক এক্সেপশনাল অ্যান্সার ইনশাল্লাহ আপনারা করতে পারবেন। ওকে, গতানুগতিক স্টাইলে যে আসলে দেখবেন যে প্রিলি হবে, রিটেনে দেখবেন যে খারাপ হয়ে গেছে, ভাইভাতে দেখবেন খারাপ হয়ে গেছে। সো একটু ওভারঅল যদি আপনারা একটু আগাইতে পারেন মোটামুটি আমার ব্যাচের সাথে, তাহলে দেখবেন যে অনেক ভালো করবেন। আমি আপনাদের কোশ্চেনগুলো একটু নিচ্ছি। আচ্ছা, আমি একটু উপর থেকে একটু আসি। আচ্ছা, আগের পিডিএফ আমি কোথা থেকে দেখব? আচ্ছা, একজন একটু কোশ্চেন করেছিলেন যে ড্রাইভের ওই যে গুগল শিটটা কোথায় আছে, আমি একটু দেখায় দিই। আপনারা হচ্ছে ওই ইন্ডেক্স পোস্টে যাবেন, আপনারা গ্রুপে। আচ্ছা, আমি এই জিনিসটা একটু মনে হয় একটু আপনাদেরকে, যারা নতুন এনরোল করছেন তারা হচ্ছে এই প্রবলেমটাতে হয়তো বা অনেকেই পড়ছেন। আপনারা হচ্ছে একটু টেলিগ্রামে গ্রুপ ডিসকাশনে যদি কেউ মানে কোশ্চেন অ্যান্সারগুলো আমি দেখেছি আপনারা হচ্ছে অনেক হেল্পফুল সবাই সাথে। আপনারা হচ্ছে যে কেউ যে কোনো প্রবলেমে পড়লে আপনারা একটু গাইড করবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক টিঙ্ক সবই দেওয়া আছে এখানে, এবং শুরুতে কিন্তু দেখেন ক্লাস রুটিন দেওয়া আছে। এই ক্লাস রুটিনে ক্লিক করে যদি যান আপনারা দেখবেন যে এখানে ইন্ট্রোডাক্টরি ক্লাস, অ্যাসাইনমেন্টগুলো কী আছে সবগুলো কিন্তু এখানে আমি ইনক্লুড করে দিয়েছি। একটু যদি নিচের দিকে নামেন আপনারা দেখবেন যে আমি আপনাদেরকে কিছু লিঙ্ক দিয়েছি যেখান থেকে আপনারা হচ্ছে আপনাদের মানে প্রিপারেশনগুলো আপনারা একটু গুছাইতে পারেন। ওকে, একটু উপরের দিকে যাই। যেমন দেখেন যে এই যে সেকশনটা, এই সেকশনের মধ্যে আমি আপনাদেরকে এখানে 4টা লিঙ্ক আমি আপনাদেরকে দিয়েছি, যেটা হচ্ছে নিউজ পেপার সেকশন। এই নিউজ পেপার সেকশনের উপর 4টা জিনিস, টিবিএস বিজনেস স্ট্যান্ডার্ডের বিগ পিকচার, বিজনেস স্ট্যান্ডার্ডের ওপিনিয়ন আছে, প্রথম আলোর ওপিনিয়ন আছে, রেলি স্টার ওপিনিয়ন আছে। এগুলোতে একটু ঢুমারবেন। ঢুমারলে হবে কি, আপনারা মোটামুটি দেখবেন যে এখানে নতুন কী আর্টিকেল আসলো এগুলো দেখবেন। এছাড়া তো আমি কিছু আর্টিকেল তো দিয়েই রাখছি, প্রতিদিন তো কিছু না কিছু নিয়ে আলোচনা করছি।
আচ্ছা আচ্ছা, আমি একটু কোথা থেকে কোশ্চেনগুলো দেখব। আচ্ছা, উইচ গুগল শিট আমি অলরেডি বললাম। অ্যাসাইনমেন্টগুলো কোথায় পাবো এটাও আমি বললাম, যে গুগল শিটে গেলে দেখবেন অ্যাসাইনমেন্টগুলো পাবেন। আর ড্রাইভে যদি আপনারা যান, ড্রাইভে দেখবেন যে অ্যাসাইনমেন্ট নামে আলাদা একটা ফোল্ডার করা আছে, সেটা একটু দেখতে পারবেন। আচ্ছা, সম্পাদকীয়গুলো কোন ফোল্ডারে আছে? অ্যাসাইনমেন্ট ফোল্ডারে আছে। ইন্টারন্যাশনাল ইন ডিটেইল কীভাবে কী করা যায়, আচ্ছা, মেইন আইডিয়া কিভাবে লিখতে পারবো, আমি যেটা বললাম এটা হচ্ছে আস্তে আস্তে হবে, এটা একদিনে হবে না। জাস্ট মানে হ্যাভ সাম পেশেন্স, আমার সাথে একটু জাস্ট প্রসিড করেন। আমি আপনাদেরকে যে প্রসেসে আগাচ্ছি সেই প্রসেসে আপনি গেলে দেখবেন যে ইনশাল্লাহ সুন্দর মতো হয়ে যাবে। স্যার, রিটার্নে আন্তর্জাতিক অংশে কি বাংলা এবং ইংরেজিতে মিশ্রণ করে লেখা যাবে কিনা, অর্থাৎ বাংলা প্লাস ইংরেজি যে কোনো একটা টার্মে লিখতে পারবেন, বাট যে টেকনিক্যাল যে টার্মিনোলজিগুলো আছে সেগুলো আপনারা ইংলিশ টার্ম ইউজ করতে পারবেন, এটাতে কোনো প্রবলেম নেই। রিটেনের প্রশ্নে কি রাফ করা যায় কিনা? ডেফিনেটলি রাফ করা যায়, ঠিক আছে, রাফ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনারা যখন এই যে মেমোরি ম্যাপগুলো করবেন, বা আপনারা যখন নিজেরা হচ্ছে কিছু পয়েন্টগুলো দিবেন, এটা আপনারা এখন থেকে রাফ করবেন। ইট উইল বি আ ভেরি গুড প্র্যাকটিস। ওকে, সাইকোলজিক্যালি ইনফ্লুয়েন্স, এক্স্যাক্টলি। আচ্ছা ভাইয়া, এক উইক হলো প্রিপারেশন নিচ্ছেন, এখন কি 47 টার্গেট করবেন নাকি 50? 47 অগস্ট তো সেপ্টেম্বরের 19 তারিখ। ওকে, সেপ্টেম্বরের 19 তারিখ। এখনও যদি আপনি চিন্তা করেন আপনার কাছে এখনও 40 দিনের মতো সময় আছে। প্রথম কথা হইল, আপনি 47 টিকবেন নাকি টিকবেন না এটা পরের হিসাব, বাট 47কে টার্গেট করে আপনি ড্রাইভ করেন, তাহলে আপনি আপনার কাছে একটা প্রেশার থাকবে যে মাত্র 40 দিন আছে, কেমনে আগায় আমি কাভার করতে পারি। ওকে, সো ওই 40 দিনের একটা ড্রাইভ দেন, তাহলে দেখবেন যে আপনার পড়া অনেক বুঝে যাবে, আপনি 47-এ টিকেন বা না টিকেন। বাট আপনি যদি এখনই 50-র জন্য টার্গেট করেন, তাহলে আপনি এখন থেকে ঢিলাভাবে আগাবেন, বুঝছেন? তাহলে ঢিলাভাবে যদি আগান, তাহলে দেখবেন যে আপনার ওই 50-তে যেয়ে দেখবেন যে আপনি সামান্য একটু মার্কের জন্য আটকে যেতে পারেন। বাট আপনি যদি 47-এ যদি প্রিপারেশন নেন, তাহলে আপনি হয়তো বা দেখলেন যে আপনি 105 পাইছেন, অথবা আপনি 100-ই পাইছেন, অথবা 90-ই পাইছেন, যেটাই পান না কেন, আপনি 5-10-এর গ্যাপে আপনি ছিলেন, ওইটা আপনি 50-এ কাভার করতে পারবেন। নাইলে দেখবেন যে 50তমতে যে আপনার 5 মার্কের গ্যাপ আপনার রয়েই গেছে। ওকে, আচ্ছা, এত দারুণ থিওরি কিভাবে জানেন? আচ্ছা, এখন মনে হচ্ছে কত অ্যাভারেজ অ্যান্সার করেছেন। ডোন্ট ওয়ারি, আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন, আমি তো মনে করেন যে পরীক্ষা দিছি 41, 43, 44 রিটেনও দিছে, 44 ভাইবা তো আর দিই নেই। তো বাট এখন তো মনে করেন যে আমি ওই পড়তে পড়তে দেখবেন যে আপনারাও একটু ডেপথের অনেক কিছু আপনারা জানবেন, ওই আমাদের প্রসেসের সাথে থাকেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, আমি যদি 46 দিতাম, সেক্ষেত্রে বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রশ্নগুলোর উত্তর কীভাবে কতটুকু লিখতাম তার নমুনা উত্তরপত্র, পুরো নমুনা উত্তরপত্র দেওয়াটা তো আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো আজকে যেমন কিছু আলোচনা করলাম, আবার হচ্ছে নেক্সট যখন রিটেনের সাবজেক্ট ওয়াইজ আলোচনা করব, সেখানেও আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিব। দেখবেন যে ওইটা ধরে, যেমন আমি আপনাদেরকে কিন্তু একটা আইডিয়া দিছি যে আজকে রিটেনের যে মানে এই যে কোশ্চেনটা প্রবলেম সলভিংয়ের ক এবং খয়ের, আমি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি, তাও আবার ইনস্ট্যান্ট। কোশ্চেনটা পড়ছি, আপনাদের সাথে কোশ্চেনটা পড়লাম, পড়ে হচ্ছে আমি আপনাদেরকে একটা আইডিয়া জেনারেট করলাম এবং আমি এভাবে দিলাম। সো আমার হাতে যদি এরকম শর্ট টাইম থাকে, তাহলে হয়তো বা আমার মানে যেহেতু হয়তোবা আমি এই বিষয়গুলো মানে কিছু হয়তোবা আমার মানে নলেজ বেইজে আছে, সেখান থেকে আমি হয়তোবা এক্সট্রাক্ট করে কিছু জিনিস আমি এখানে মানে সাজিয়ে দিলাম আর কি। তো আপনাদেরও যখন ওই আপনাদের নলেজ বেসটা যখন এরকম ডেপথে যাবে, তখন আপনারাও এটা পারবেন এবং আস্তে আস্তে শিখে যাবেন। ম্যাথ মেন্টালে মিলে 70%-এর মতো থাকতে পারে, যা বাকিদের তুলনায় খুবই কম মনে হচ্ছে। অনেক ম্যাথ মেন্টাল মিলে 70+, আমার কাছে মনে হয় স্টিল ভেরি ফাইটিং স্কোর, কোনো প্রবলেম নাই, ডোন্ট ওয়ারি অ্যাট অল। আমি বলবো এখন ভাইভাতে গুরুত্ব দিবেন, আপনারা সামনের যে প্রিলি পরীক্ষাটা আছে, এই প্রিলি পরীক্ষাটা দিয়ে ভাইভাতে গুরুত্ব দিবেন। অলরেডি আমি আপনাদেরকে একটা ভাইভা ক্লাস নিয়েছি, সামনে আরেকটা নিব ইনশাল্লাহ। আচ্ছা, দূরদর্শী, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বাংলাদেশ এটা শুনেন, দূরদর্শী চিন্তাভাবনা আমার দূরদর্শী চিন্তাভাবনা মনে করার কোনো কারণ নেই, এটা আপনাদেরও হবে। এবং আমার উদ্দেশ্য, আমার টার্গেট হচ্ছে আপনাদের চিন্তাভাবনা যেন দূরদর্শী হয়, সেটাই হচ্ছে আমার প্ল্যান থাকবে ইনশাল্লাহ। বাংলাদেশ অ্যাফেয়ার্স এটাতেও কি রিটেন আকারে কোশ্চেন দেয়া যায় কি না? আমি আসলে কোশ্চেনটা বুঝি নেই, হয়তো বা আপনি বলছেন যে ওইটাতেও রিটেন আকারে মানে কোশ্চেনগুলো কি রিটেন আকারে একটু মডেল অ্যান্সার দেওয়া যায় কি না। আমি বললাম যে বাংলাদেশ অ্যাফেয়ার্সে যখন আমরা আবার আলোচনা করবো, এটা নিয়ে তো আরেকটু ডেপথে যাব। বাংলা সাহিত্যের জন্য আমার পিডিএফটা ইনাফ কিনা? ভেরি গুড কোয়েশ্চেন। বাংলা সাহিত্যের জন্য আমার পিডিএফ ইনাফ কিনা? সবাইকে বলে রাখি, বাংলা সাহিত্য আমার পিডিএফের বাইরে কিছুই পড়া লাগবে না। ওকে, আমার যে পিডিএফটা আছে, মানে বিসিএস ডেইলির আমার যে পিডিএফটা আমি দিচ্ছি, শুধুমাত্র এই পিডিএফটা কভার করবেন, এর বাইরে কিছুই পড়তে হবে না, ঠিক আছে? বাজারের কোনো বই সাথে পড়ার দরকার নেই, শুধু আমার পিডিএফ পড়েন ইনশাআল্লাহ।
প্রিলির পড়ার জন্য তো অ্যাসাইনমেন্ট করতে পারছেন না। আচ্ছা, এটা আমি আগেও বলেছি, অ্যাসাইনমেন্ট আপনারা যারা প্রিলির সামনে, তারা এখন অ্যাসাইনমেন্ট করার দরকার নেই, শুধু আমার অ্যাসাইনমেন্টের নোটগুলো একটু একটু দেখেন, ঠিক আছে? সো অ্যাসাইনমেন্টে জাস্ট আমার যে নোটগুলো সেগুলো একটু দেখেন, আর এরপরে যখন আপনাদেরটা শেষ হবে, আমাদের প্রিলি শেষ হবে, তখন হচ্ছে ক্লাস রেকর্ডগুলো থেকে দেখে নিন, তাইলেই হবে। অনলাইনে হলেও মনে হলো ফ্রন্ট রোতে বসে আছেন, আমার ব্যাখ্যা ক্লিয়ার শর্ট। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার অ্যাসাইনমেন্টগুলো পিডিএফ করে ড্রাইভে দিলে ভালো হয়, কারণ ফোনে পড়তে সমস্যা হয়। আচ্ছা, আমার যে অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টগুলো তো অলরেডি পিডিএফ করে ড্রাইভে দেওয়া আছে। আপনারা ড্রাইভে যে 49 প্লাস 50 যে ফোল্ডারটা আছে, ওটার ভিতরে দেখবেন যে অ্যাসাইনমেন্ট একটা ফোল্ডার আছে, অ্যাসাইনমেন্ট ফোল্ডার। ওই অ্যাসাইনমেন্ট ফোল্ডারের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, বিজ্ঞান এমপি3 বইটা দাগিয়ে দিলে ভালো হয়। সায়েন্স বিজ্ঞান এমপি3 বইটা এখন আপনারা আর পড়েন না। আমি আপনাদেরকে বলবো, বিজ্ঞানের এমপি3 বইটা থেকে এখন আর তেমন একটা বেশি কিছু আসে না। এটার পরিবর্তিত পরিস্থিতির সাথে এটা অত বেশি অ্যাডজাস্টেড না। মানে সায়েন্স ককটেল আমি আপনাদেরকে যেটা দাগাই দিছি, সেই দাগানো বইটা একটু পড়েন, দাগানো পোর্শনটাই পড়েন, প্লাস হচ্ছে আমার যে পিডিএফ সেটা পড়েন, দেখবেন যে অনেক অনেক ভালো করবেন। ভাইয়া, প্রশ্নের উত্তরে মূল কথা উল্লেখ থাকলে উত্তর যদি ছোট হয় তাহলে কি ভালো নম্বর পাওয়া যাবে? ডেফিনেটলি পাবেন, ডোন্ট ওয়ারি অ্যাট অল। যে আপনাদের কোশ্চেনের অ্যান্সার যে অনেক ইলাবোরেট হতে হবে এমন কোনো কথা না। ইংরেজিতে কিভাবে ভালো করবেন, ইংরেজি অনুবাদে অনেক সমস্যা। এই কোশ্চেনটা আপনার এই সেম কোশ্চেনটা আমি আগের ক্লাসেও দেখেছি। মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে আপনার ইংরেজিতে মনে হয় বেসিকে আপনার মানে একটু ভীতি আছে। আমি আপনাকে বলবো যে আমরা ট্রান্সলেশনের যে ক্লাসটা, আমার ট্রান্সলেশনের ক্লাসটা একটু করবেন। আর হচ্ছে আমি আপনাদেরকে ইংরেজির জন্য কিছু স্ট্রাকচার দিয়ে দিব, বুঝছেন? যে আপনারা ইংরেজিতে আপনাদের বেসিক যেমনই হোক না কেন, ওই স্ট্রাকচার ফলো করে লিখলে আপনারা দেখবেন যে অনেক ভালো ভালো সেন্টেন্স লিখতে পারবেন এবং অনেক ভালো করতে পারবেন। আর ইংরেজি এখন থেকে আপনি যে অবস্থায় আছেন, প্রতিদিন কিছু কিছু লেখার চেষ্টা করেন। ওকে, প্রতিদিন কিছু কিছু লেখার চেষ্টা করেন। ওই লেখাটা আপনার যে ইংরেজিতে ভালো, আপনার যে বন্ধু বা বান্ধবী, তাকে দিয়ে একটু রিচেক করান, তাকে দিয়ে একটু চেক করান। অথবা আপনি যদি একটু টাইপ করেন, টাইপ করে আপনি হচ্ছে ওই জিনিসটাই আপনি গ্রামারলিতে চেক করেন। ওকে, এই যে গ্রামারলি.com, এটাতে আপনারা একটু চেক করবেন, তাহলে দেখবেন যে আপনাদের যে প্রবলেমগুলো গ্রামাটিক্যাল সেগুলোও কিন্তু সলভ হয়ে যাবে। কিছু প্রশ্নের উত্তর বাংলায়, কিছু প্রশ্নের উত্তর ইংরেজিতে লেখা যাবে কিনা? নো, এটা করা যাবে না। যে কোনো একটা পেপার পুরোটা ইংরেজি বা পুরোটা বাংলা। 50 পর্যন্ত চলবে সম্পাদকীয়। আচ্ছা, আমি আপনাদেরকে ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বরের মধ্যে আমাদের সাবজেক্টিভ ক্লাসগুলো শেষ হবে। বাট এরপরে আপনাদের 50তম প্রিলিমিনারি পর্যন্ত আপনাদের এক্সটেনশন ক্লাস চলতে থাকবে, ঠিক আছে? তখন হয়তো উইকলি একদিন এরকম করে এক্সটেনশন ক্লাসগুলো আমি রেগুলারলি আপনাদের নিতে থাকবো, সাজেশন প্রোভাইড করব, সম্পাদকীয় নিয়ে আলোচনা করব। সো ডোন্ট ওয়ারি। আপনার প্রিলি প্লাস রিটেনের অ্যাসাইনমেন্টগুলো কীভাবে নোট করব, বা আপনি হলে কিভাবে গুছাই রাখতেন? মানে আমি বুঝতে পারছি না কিভাবে গুছাই রাখলে ইফেক্টিভ হয়। আমি 50তম বিসিএস টার্গেট করলাম, অ্যান্ড এটা আমার ফার্স্ট বিসিএস হবে। আচ্ছা, আপনি এটা ক্র্যাক করতে চাচ্ছেন যে কোনো উদ্দেশ্যে, যে কোনোভাবে আমার এক্সেল অনুযায়ী কীভাবে ইফেক্টিভলি আগাবেন। যদি আমি হইতাম তাহলে কেমনে আগাইতাম? দেখেন, আমার প্রিলি এবং আমার রিটেনের অ্যাসাইনমেন্টগুলো, আমি যেমন হচ্ছে আমার প্রিলি এবং রিটেনের যে অ্যাসাইনমেন্টগুলো সেগুলো যে নোট দিছি, ওই নোটের লাস্টে দেখবেন আমি একটা করে টেবিল দিয়ে রাখছি। আমি যেটা করতাম, ওই টেবিলটাকে প্রিন্ট করে রাখতাম, অ্যাটলিস্ট ওই টেবিলটাকে। ওকে, অ্যাসাইনমেন্টের। আচ্ছা, প্রথম কথা। দ্বিতীয় কথা হইল যে এরপরে দেখবেন আমি আস্তে আস্তে বাংলা সাহিত্য অথবা বাংলা গ্রামারের যে নোটগুলো, সেগুলো আমি লিখে ফেলতাম। আচ্ছা, এরপর হচ্ছে কম্পোজিশন যে পার্টটা বা রচনার যে পার্টটা, সেগুলোর মূল কি পয়েন্টগুলো আমি লিখে ফেলতাম। সো আমার যে অ্যাসাইনমেন্ট যেগুলো আমি নোট দিচ্ছি, এগুলোর নোটের টেবিলটা আমি প্রিন্ট করে রাখা আমি মনে করি যে খুব বুদ্ধিমানের কাজ। আমার বাংলা যে অ্যাসাইনমেন্টগুলো সেগুলো যদি আপনারা লিখে ফেলেন, তাহলে আমি মনে করি যে অনেক অনেক ভালো হয়। আর কম্পোজিশন, সেটার যদি কি পয়েন্টগুলো, আমি বলতেছি না যে একদম পুরো কম্পোজিশন 15 পৃষ্ঠা আপনি লিখবেন, পুরো স্ট্রাকচারটা আপনি খালি লিখবেন। ওই স্ট্রাকচারের ভিতরে কি ডেটা অথবা কি যে পয়েন্টগুলো আছে, ম্যাপগুলো আছে, অথবা এটার মধ্যে যে কোটেশনগুলো আছে, এটা আমি হচ্ছে আপনাদেরকে কম্পোজিশন, আমার নিজের লেখা কম্পোজিশনের স্ট্রাকচার আমি আপনাদেরকে দেখাই দিব, আপনারা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, আপনি 50তম বিসিএস টার্গেট করছেন, তাহলে আপনি আমার শিডিউল বা আমার রুটিন অনুযায়ী সুন্দর মতো আমার এক্সেল দেখে দেখে সেই অনুযায়ী আগান। যেভাবে বললাম, টেবিলগুলো আপনি যদি প্রিন্ট নাও করতে চান, ওইটা জাস্ট এক পেজ লিখতে আপনার আর কতক্ষণ লাগবে, ঠিক আছে? তাহলে আপনার পড়াও হইলো, লেখাও হইলো। ওইটা টেবিল ছাড়া বাদবাকি যে পোর্শনগুলো, সেগুলো আমার মতে যে একবার পড়া দরকার। দ্বিতীয়ত হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট পোর্শনটা যদি আপনি একবার শুনেন, তাহলে হচ্ছে অনেক বেশি হেল্পফুল হবে, ঠিক আছে? আচ্ছা,
হোপফুলি ইনশাল্লাহ অনেক ভালো করবেন। ওকে, আপনি 50তম টার্গেট করে আগাচ্ছেন, আপনার জন্য অনেক শুভকামনা। আচ্ছা, আমি বলেছিলাম প্রথম আলো থেকে মতামতের অপশনটা দেখে ওখানে আর কিছু টপিক ভিত্তিক আছে, যেমন হচ্ছে দেখেন ওখানে মতামতগুলোর মধ্যে সব দেখবেন না, সম্পাদকীয় আছে, সম্পাদকীয়ের মধ্যে সম্পাদক সাহেব তিনি নিজে ছোট একটা আর্টিকেল লেখেন, কলাম আছে ওখানের মধ্যেও দেখবেন ছোটোখাটো কিছু কলাম পাবলিশ হয়, সাক্ষাৎকার আবার আছে, ওপিনিয়ন আমি একটা দেখাই মনে হয় আপনাদেরকে। ওকে, তাইলে হচ্ছে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এটা খুবই ভালো কোশ্চেন, আমি মনে করি খুবই খুবই ভালো কোশ্চেন। যেমন প্রথম আলোর ওপিনিয়ন, এইটা আমি একটু আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। যেমন প্রথম আলোর ওপিনিয়নটা যদি আমরা দেখি, অথবা এর পাশাপাশি আমরা আরেকটা ওপিনিয়ন খুলি, আমরা মনে করেন যে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ওপিনিয়নটা আমরা একটু খুলি। এখন দেখেন এখানের মধ্যে মতামত আছে, সম্পাদকীয় আছে, কলাম, সাক্ষাৎকার, স্মরণ, প্রতিক্রিয়া, চিঠি, সব এই মতামতের মধ্যে। আপনি অ্যাকচুয়ালি ফোকাস করবেন টাইটেলের উপর, নট আপনি কোন জিনিসটা দেখছেন। যেমন দেখেন যুক্তরাষ্ট্রে এখনই যে রাজনীতি দরকার, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের জিওপলিটিক্যাল বা পলিটিক্স নিয়ে। নারীর ক্ষমতায়নের দায় কেবল কি নারীর কিনা, সুন্দর আচরণ, উত্তম ব্যবহার ইবাদত। আচ্ছা, কিছু নির্বাচিত কাঠগড়ায় প্রধান বিচারপতি, ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে কি প্রায়শ্চিত্ত করতে চায় ফ্রান্স এবং যুক্তরাজ্য। এই দেখেন এতগুলো পড়লাম, পড়ে আমার কাছে মনে হইলো যে এই আর্টিকেলটা আমার জন্য রিটেনে আমার কাজে লাগবে। সো মতামতের যে অংশটা সেটা মেইনলি হচ্ছে ফোকাস করবেন, মতামতের পোর্শনটা। ওকে, যেমন এটা যদি একটু পড়েন, এটা একটু রিডিং পড়লেন যে কি আছে, বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করলেন। ওকে, এখানের মধ্যে যা আছে সেগুলো একটু পড়লেন, এবং এর সাথে কিন্তু আবার দেখবেন রিলেটেড কিছু আর্টিকেল চলে আসে যে ফিলিস্তিন নামের ক্ষতকে পৃথিবী আর আড়াল করতে পারবে না। সো এটা একটু পড়লে দেখবেন যে এখান থেকেও আরও কিছু ইনফরমেশন হয়তো বা পারবেন। ফ্রান্স কেন ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, এর মেইন রিজন কি। এখানে দেখেন অটোমান সাম্রাজ্য সম্পর্কে ঐতিহাসিক কিছু প্রেক্ষাপট সম্পর্কে আপনি জেনে ফেলবেন। দেখেন এই ইনফরমেশনগুলো আপনার নলেজ বেস তৈরি করবে। আমি বলবো না যে এটা ডিরেক্টলি একটা রিটেনের কোশ্চেন আসবে, বাট রিটেনের যে কোশ্চেন আসবে সেইটা আপনি অ্যান্সার করতে পারবেন। এবার আসেন বিজনেস স্ট্যান্ডার্ডের ওপিনিয়ন, এখানে কিছু থটস আছে। ভিশন বিয়ন্ড কোড, হাউ এআই অ্যান্ড ক্লাউড কম্পিউটিং ক্যান ডেভেলপ সলিউশনস দ্যাট অ্যাড্রেস রিয়েল ওয়ার্ল্ড চ্যালেঞ্জেস। বিজনেস স্ট্যান্ডার্ডের আর্টিকেলগুলো আমার এত ভালো লাগে, ইভেন ডেইলি স্টার থেকেও আমার কাছে এটা খুবই চমৎকার লাগে। এটা আমার কাছে মনে হয়েছে একটা মাস্ট রিড। দেখেন এইটা এবারও তো দেখলেনই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কী ধরনের কোশ্চেন আসলো। সো এটার সাথে যদি অ্যালাইন না থাকতে পারেন, যে আপনি যদি টেকনোলজির ব্যাকগ্রাউন্ডের হন বা না হন, আপনাকে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাইজেশন, এই পোর্শনগুলো বা এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতেই হবে। সো আই থিঙ্ক দিস ইজ এ ভেরি গুড রিড। সো এই যে বললাম, অথবা দেখেন এখানে একটা দেখেন, ইরান চাইছে আধুনিক যুদ্ধবিমান, চীনের সামনে অনেক বাধা। সো দিস ইজ অলসো এ ভেরি গুড রিড। এভাবে করে সিলেক্টিভ জিনিসগুলো পড়বেন। ওকে, আচ্ছা স্যার, ম্যাপ আঁকা কীভাবে শিখবো আর কোন কোন দেশের ম্যাপ আঁকা শিখতে হবে এটা আমি বলে দিব, ডোন্ট ওয়ারি ভাইয়া। বাংলা সাহিত্যের নিউ পিডিএফটা ফুল আপলোড দেওয়া যাবে। নিউ পিডিএফ আজকে আমি হচ্ছে লিটারেচারের আধুনিক যুগের প্রথম অর্ধেক যেটা পড়াইছি সেটা আমি দিয়ে দিচ্ছি। বাকি যে অর্ধেকটা সেটা নিয়ে আমি কাজ চলমান আছে, সেটা কমপ্লিট করে সেটাও আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। আমার কোর্সে ভর্তি আছেন, এখন পর্যন্ত আপনাকে দেখেন নেই, একদম আমার ফার্স্ট ব্যাচ থেকে শুরু করে যারা আছেন তারা মানে মানে তারা কেউই আসলে এখন আমাকে সামনাসামনি কেউই দেখে নেই, অনেকে হয়তো বা ছবি টবি দেখছে। সো আশা করি ইনশাল্লাহ একসাথে আপনারা একটা মানে খুব ভালো করেন, ক্যাডার সার্ভিসে আসেন, একসাথে বসে আমরা চা নাস্তা খাই, গল্প করবেন, এই জিনিস রাখেন, আমাকে দেখে কি হবে, ঠিক আছে? আচ্ছা, আমার সাথে পড়াশোনা চালাবো কিন্তু আপনার পুরো নামটা জানা হয়নি। আচ্ছা, আমি আসলে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসটা আমি নেই নাই এখনও। ওরিয়েন্টেশন ক্লাসে আমি আপনারা যে একটা গুগল রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছেন, আপনাদের কার কোথায় প্রবলেম, কোন সাবজেক্ট কঠিন মনে হয়, আপনারা ফার্স্ট বিসিএস দিচ্ছেন কি না, লাস্টে কত মার্ক পাইছেন, সেই অনুযায়ী আমি হচ্ছে কোর্স প্ল্যান সাজাই। সো ওই ওরিয়েন্টেশন ক্লাসটা আমি এখনও নেই যেটাতে আমি আমার সব ইনফরমেশন দিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ দাস্তাগির হুসাইন, এটা হচ্ছে আমার পুরা নাম, এই আর কি। সো আমরা সামনে আরও ডিটেলস পরিচিত হব ইনশাল্লাহ। বাংলা সাহিত্যের হ্যাঁ ক্লাস শেষে আমি দিয়ে দিব। আচ্ছা, আমার পিডিএফ প্রিন্ট করলেও লিখতে হবে কিনা? আমার যদি পিডিএফটা প্রিন্ট করেন তাহলে তো লেখার দরকার নাই, আর যদি মনে করেন যদি লেখেন তাহলে অনেক ভালো হবে। যারা বিসিএসে ভালো করে তাদের দেখে অনেক আগে থেকে অনেক বই পড়ার অভ্যাস ছিল এবং লেখালেখির অভ্যাস ছিল। আমার আগে থেকে বই পড়ার অর্থাৎ লেখালেখির কোনো অভ্যাসই ছিল না। আমার আগে থেকে আমি হচ্ছে গল্পের বই টাইপের যে জিনিসগুলো সেগুলো হচ্ছে আমাকে অত বেশি টানতো না, বাট আমি কিছু কিছু পড়তাম। ওকে,
বাট আমাকে যেটা বেশি টানতো বা আমার কাছে আমি অলওয়েজ হচ্ছে ইউটিউব অ্যানালাইসিস আমি অনেক মানে আমার ভাল লাগতো। আমি হচ্ছে ওই যে বই পড়ে রিডিং আমি পড়ে ধৈর্য রাখতে পারতাম না আসলে, এই কারণে আমি হচ্ছে ইউটিউবের ভিডিও ছাড়তাম, ভিডিও ছেড়ে আমি ওটা দেখতাম, ওটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগতো যেহেতু ভিজুয়াল একটা এইড পাওয়া যায়। এবং ওইটা থেকে কিন্তু আমি আসলে ইউটিউব চ্যানেলটা স্টার্ট করি, যেখান থেকে হচ্ছে আপনাদের সাথে আমার অ্যাকচুয়ালি জার্নিটা শুরু আসলে। সো আমার ইউটিউবে আমি অনেক সময় দিতাম, এবং আমার কাছে মনে হয় যে ওখান থেকে অনেক কিছু শেখার আছে, অনেক চমৎকার চমৎকার রিসোর্স ইউটিউবে আছে। দেশের বাইরের অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে অনেক কন্টেন্ট আছে, বা যে কোনো ইন্টারেস্টিং টপিক আপনি ইউটিউবে সার্চ দিয়ে অনেক এটার ইনডেপ জিনিস দেখতে পারবেন। আমার কাছে মনে হয়েছে যে ওগুলো একটু টুকটাক দেখতে পারেন আপনার পড়ার পাশাপাশি। আচ্ছা, সব সাবজেক্ট একবার শেষ করার পর পড়াশোনায় 2 মাস গ্যাপ ছিল, এখন কিভাবে আগানো উচিত? 47-এর প্রিপারেশন নিচ্ছি। গত ক্লাসে আমি বলেছি, আর একটু বলি, আমার সাজেশনের ক্লাসগুলো আগে দেখেন, ওইগুলো আগে কাভার করেন, তারপর হচ্ছে আমার পিডিএফ বা হচ্ছে আমার যে দাগানো বইয়ের অংশ সেগুলো দেখে কাভার করার চেষ্টা করেন। আমার কিন্তু যারা হচ্ছে আপনারা 47 এবং 49 তাদের জন্য কিন্তু আমার অলরেডি রেকর্ড ক্লাসের পোর্শনটা অলরেডি আছে। আমার কিছু পছন্দের ইউটিউব আচ্ছা ওকে ঠিক আছে, ইনশাল্লাহ আমি দিয়ে দিব। ঠিক আছে, এটা দিস ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন। আমার কাছে মনে হয়েছে যে আপনাদের একটা স্টার্টিং পয়েন্ট দিলে আপনাদের জন্য ভালো হবে। আমার কিছু পছন্দের ইউটিউব চ্যানেল আমি ইনশাল্লাহ দিয়ে দিব। ঠিক আছে, হ্যাঁ, একটা চ্যানেল আছে যেটা হচ্ছে ক্র্যাশ কোর্স পিবিএস স্টুডিওর, পিবিএস স্টুডিও। আমি যেমন আজকে আপনাদেরকে সাইকোলজির উপর কথা বলেছি, আমি আপনাদেরকে বললাম না যে সাইকোলজির সাথে আপনারা মিলাতে পারবেন। অ্যাকচুয়ালি পিবিএস স্টুডিওর সাইকোলজির উপর যে কোর্সটা সেটা আমি দেখেছি, সেটা আমার করা। এটার মনে করেন যে ওই যে অ্যাস্ট্রোনমির উপর যে কোর্সটা, সেই কোর্সটা হচ্ছে আমার করা। ওকে, এখানে হচ্ছে অনেক অনেক কোর্স আছে, ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে শুরু করে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে অনেক অনেক কোর্স আছে। এই পিবিএস স্টুডিওর কোর্স একটা টাইমে আমি হচ্ছে মানে নেশার মতো আমি এটা করতাম, অনেক কিছু আমি জানতে পারছি। আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক অনেক বই পড়ে ওই টাইমটা আমি আসলে ভিডিও দেখে অনেক কিছু জানতে পারছি। এটা আমার খুবই পছন্দের একটা কোর্স, এবং যেটা বললাম আমি অ্যাস্ট্রোনমি, এটার উপর অ্যাস্ট্রোনমি, সাইকোলজি, ওয়ার্ল্ড হিস্ট্রি, এগুলোর উপর কোর্স মানে ক্র্যাশ কোর্স আমার কমপ্লিট করা আছে। সো পিবিএস স্টুডিওর এটা দেখতে পারেন। ইন এ নাটশেল, এটা আমার খুবই পছন্দের একটা একটা চ্যানেল, ইন এ নাটশেল, এটা আপনারা দেখতে পারেন। দেন হচ্ছে স্মার্টার এভরিডে, এটা যদি একটু সায়েন্স বেসড, স্মার্টার এভরিডে। আপাতত এই তিনটার নাম বললাম। এছাড়াও আমাদের এই নিউজ অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের নিউজ রিলেটেড আমি যদি বলি তাহলে আল জাজিরা আপনারা একটু ফোকাস করতে পারেন। আল জাজিরার হচ্ছে অ্যানালাইসিস একটা আছে একদম স্পেসিফিক, ওরা জাস্ট হচ্ছে অ্যানালাইজ করে। আমি আপনাদেরকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যেগুলো সেগুলো আমি আপনাদের গুছিয়ে দিব আবার ইনশাল্লাহ। আচ্ছা, প্রস্তুতির অলসতা দূর করার জন্য এটা আসলে আপনাকে প্রোকাস্টিনেশনের ক্ষেত্রে যেমন একটা এই যে জিনিসটা, এটাও হচ্ছে আমার একটা ছোট একটা লার্নিং, যেটা হচ্ছে আমি একটা জায়গা থেকে শিখছি, সেটা হলো এবং এইটাও আমি ইউটিউব থেকে শিখছি। ওকে, প্রোকাস্টিনেশন কেমনে দূর করা যায়? মনে করেন আপনি একটা কাজ করতে যাচ্ছেন, যে আজকে আমি বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথ পড়বো, আপনি মনে করেন শুয়ে শুয়ে চিন্তা করতেছেন, হুট করে আপনার কাছে মাথায় আসলো যে আপনি জানেন যে আপনি অলস এবং আপনি হচ্ছে প্রোকাস্টিনেট করেন, আপনি দেরি করবেন। আপনি জাস্ট হচ্ছে মনে মনে কাউন্ট করবেন 1 2 3, জাস্ট মনে মনে কাউন্ট করবেন, এবং কাউন্ট করে যখন 3 হবে ইনস্ট্যান্টলি তখন আপনি উঠেটা পড়া শুরু করবেন। ওকে, তাহলে এভাবে যদি আপনি স্টার্ট করেন দেখবেন আপনি প্রোকাস্টিনেশন আপনি এটা অ্যাভয়েড করতে পারবেন। ওকে, এটা হচ্ছে একটা ওয়ে, এটা ট্রাই করে দেখতে পারেন। বই পড়ে শেষ করতে পারি না, মুভি, নাটক বা কার্টুন। আচ্ছা, ডোন্ট ওয়ারি, আস্তে আস্তে হবে। এখন যেটা পারতেছেন না, একটা সময় দেখবেন যে সবই পারবেন ইনশাল্লাহ, সময় ইনশাল্লাহ বরকত হবে। 47 বিসিএসের জন্য লাইভ এমসিকিউ থেকে সাপ্তাহিক মডেল টেস্ট দিচ্ছেন, বেশি বেশি মডেল টেস্ট দেওয়ার জন্য লাইভ এমসিকিউর আর্কাইভ থেকে দিবেন নাকি কোনো মডেল টেস্টের বই ফলো করবেন? আমি বলবো লাইভ এমসিকিউ এর যে আর্কাইভ আছে সেই আর্কাইভ থেকেই আপনারা হচ্ছে মডেল টেস্ট দেন, খুব ভালো হবে। লাইভ এমসিকিউ এর মডেল টেস্টের আর্কাইভ থেকে মডেল টেস্ট বেশি বেশি যদি দিতে চান দিতে পারেন, আর নতুন নতুন যে মডেল টেস্টগুলো আসছে সেগুলো দিতে পারেন। ড্রাইভের লিঙ্কের অ্যাক্সেস আপনাদের হচ্ছে 51তম বিসিএস, 51st বিসিএস প্রিলিমিনারি এক্সাম অথবা 50তম রিটেন এক্সাম, এই দুটার মধ্যে যেটা পরে হবে, মনে করেন রিটেন পরীক্ষা পরে হয়েছে, তাহলে রিটেন পর্যন্ত অ্যাক্সেস পাবেন, অথবা যদি 51তম বিসিএস প্রিলিমিনারি পরে হয় তাহলে সেই পর্যন্ত অ্যাক্সেস পাবেন। যেহেতু এটাতে আমি রিটেন কম্বাইন করে পড়াচ্ছি, হোপফুলি আপনাদের কাজে লাগবে এই কারণে, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে রিটেনের বিষয়গুলো আমি ইনশাল্লাহ দিয়ে রাখবো। ওকে।
আচ্ছা, আমি হচ্ছে আপনাদের বাদ বাকি কমেন্টগুলোও একটু দেখার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, পিবিএস স্টুডিও পান নাই? আচ্ছা, আমি লিঙ্ক দিয়ে দিব, ডোন্ট ওয়ারি, ঠিক আছে। পিবিএস স্টুডিও, আচ্ছা লিঙ্ক দিয়ে দিব। ক্র্যাশ কোর্স পিবিএস স্টুডিও নিয়ে ন্যাশনাল স্মার্ট অনেক আসবে ইনশাল্লাহ, আরও আরও দিব। ওকে, আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। আপনি হচ্ছে আমাকে কাইন্ডলি হচ্ছে ইয়াতে একটা একটু নক দিয়ে রাখবেন, হোয়াটসঅ্যাপে কাইন্ডলি একটা নক দিবেন যে এই চ্যানেলগুলোর নাম সহ, যে ভাই আপনি এই চ্যানেলগুলোর নাম দিছিলেন, আরও কিছু চ্যানেলের লিঙ্ক দিবেন বলছিলেন, কাইন্ডলি যদি একটু দিতেন আমরা একটু অবসর সময়ে দেখতে পারবো। আমি বলি কি, আপনারা মনে করেন যে আসলে আমাদের মধ্যে ফ্যাটিক কেন আসে জানেন? যে আমি পড়তে পড়তে আসলে টায়ার্ড হয়ে যাই, বাট আপনি যখন টায়ার্ড হবেন তখন আপনি এন্টারটেইনমেন্ট পারপাসে যেটা দেখবেন সেটাও আপনার লার্নিং পারপাসে কাজে লাগান। এবং এটার জন্য আমি মনে করি ইউটিউব একটা অসাধারণ প্ল্যাটফর্ম। এবং আমি আপনাদেরকে কিছু চ্যানেলে যেটা বললাম লিঙ্ক দিয়ে দিব, সেগুলোতে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, মানে বেল আইকন দিয়ে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও আসলে আপনারা যখন মনে করেন যে আপনি পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছেন, 5 মিনিটের আপনি ইন্ডিয়ান আর্টসেলের ভিডিও একটা দেখে নেন, পিবিএস স্টুডিওর একটা 10 মিনিটের একটা ভিডিও দেখে নেন, একটা নতুন কিছু শিখবেন, আপনার ব্রেন মনে করেন যে ওটা নিয়ে চিন্তা করবে, মানে অনেক ইন্টারেস্টিং হবে। আচ্ছা, আজকে হচ্ছে অনেক দূর পর্যন্ত 50তম প্রিলি কবে হতে পারে? 50তম প্রিলি আপনারা ধরে রাখেন মার্চ বা এপ্রিল, এই টাইমলাইনটা ধরে রাখাটা আমার মতে সেফ। ওকে, এখন হচ্ছে আমাদের অগাস্ট মাস, মার্চ বা এপ্রিল 2026, এই টাইমলাইন ধরে আমরা আগাবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, আমি হচ্ছে আর 1-2 মিনিট দেখি আপনাদের যদি কোনো কমেন্ট থাকে সেটা অ্যাড্রেস করব। যদি আপনাদের কোনো কমেন্ট থাকে আপনারা নেক্সট ক্লাসে আলোচনা করতে পারেন ইনশাল্লাহ। ব্যাচ ফোরের অ্যাক্সেস কতদিন? ব্যাচ ফোরের অ্যাক্সেস 50তম বিসিএস এর প্রিলিমিনারি এক্সাম পর্যন্ত ব্যাচ ফোরেরটা থাকবে। আচ্ছা, লিঙ্কগুলো টেলিগ্রাম গ্রুপে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ইনশাল্লাহ দিয়ে দিব। ওকে, আচ্ছা, পড়া আগায় কম, লাইক বাংলা সাহিত্য পড়ছি অনেক দিন থেকে, তাও শেষ হয়নি, মনে হয় কিছুই মনে থাকে না। এই আমি যে কাহিনিগুলো দিছি সেগুলো সেগুলো ধরে একটু পড়েন আর বারবার একটু রিভিশন দেন, ইনশাল্লাহ মনে থাকবে। বাংলা ব্যাকরণ কিছুই পারিনি, এটার জন্য কোথা থেকে পড়বেন? অলরেডি আমার বাংলা গ্রামার ফোল্ডারে বাংলা ব্যাকরণের বই দাগায় দেওয়া আছে, বোর্ড বই, দাগানো প্রশ্নগুলো একটু পড়েন, তাইলে দেখবেন যে আপনি পরীক্ষাগুলোতে ইনশাল্লাহ ভালো করা স্টার্ট করবেন। নন সায়েন্সের জন্য ম্যাথ এবং সায়েন্স কিভাবে একেবারে প্রথম থেকে শুরু করা উচিত? আমি বলবো যারা একটু সায়েন্স এবং ম্যাথে দুর্বল, আমি তো অলরেডি আপনাদেরকে রেকর্ডেড সব দিয়ে রাখছি, যদিও নতুন ব্যাচে অনেক নতুন কিছু আসবে। সো রেকর্ডেড যে পোর্শন সেটা থেকে অ্যাটলিস্ট আপনারা শুরু করেন, ওই ক্লাসগুলো আমার দেখা শুরু করেন, দেখবেন যে ওগুলো দেখলে আপনি অনেক গাইডলাইন পাবেন, অনেক ইনফরমেশন পাবেন যে কীভাবে আপনাদের শুরু করা উচিত। আচ্ছা, প্রথম দিকের কমেন্টগুলো একটু রিচ করবেন। আচ্ছা, আমি একটু উপরের দিকে, আচ্ছা উপরের দিকে আচ্ছা আচ্ছা, প্রথম দিকের কমেন্ট আমি এখানে, যদি আপনার কোনো কমেন্ট থাকে কাইন্ডলি যদি একটু কপি করে একটু কাইন্ডলি একটু আরেকবার দিতে পারেন তাহলে খুব ভালো হয়। আমি আর উপরের দিকের কমেন্ট মানে কোনটা আমি আসলে একটু বুঝতে একটু অসুবিধা হচ্ছে। ওকে, আচ্ছা, আমি একটু টপ কমেন্টগুলো আমি একটু ফোকাস করি। ওটা তো না, আমার রিপ্লাই লাইক দিস। আচ্ছা, এখানে আপাতত লাইভগুলাই আসছে। আচ্ছা, যদি কাইন্ডলি হচ্ছে একটু আপনারা কমেন্টগুলো একটু আবার একটু দেন তাহলে একটু ভালো হয়। যদি আপনাদের কোনো কমেন্ট থাকে ওই কমেন্টের পোর্শনটা যদি আরেকবার একটু দেন তাহলে আমি হয়তো বা অ্যাড্রেস করতে পারি, অথবা আপনারা নেক্সট ক্লাসেও কোশ্চেন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আপনাদের প্রত্যেকটা কোশ্চেন অ্যাড্রেস করার চেষ্টা করি। ইনশাল্লাহ কারো কোশ্চেন আনঅ্যান্সার্ড থাকবে না, বাট আমি হচ্ছে ওই লাইভ চ্যাটের পোর্শন থেকে আমি আসলে ওই কোশ্চেনগুলো আপনাদের প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি না, আমি যেখান থেকে স্টার্ট করেছি সেখান থেকে নিচেরগুলো দেখছি আর কি। আপনার যদি কোশ্চেনটা আপনি আরেকবার কপি পেস্ট করে দেন আমি হয়তো বা কিছুক্ষণ একটু ওয়েট করতে পারি। আর এছাড়া যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। আজকের ক্লাসটা মোটামুটি একটু লম্বা হলো। বিজনেস স্টাডিজের স্টুডেন্টদের জন্য সবই নতুন, এটা আমার কাছেও মনে হয় যে একটু টাফ। আচ্ছা দেখেন, পেজে কোনো কিছু জানতে চাইলে কেউ কোনো অ্যান্সার দেয় না অ্যাকচুয়ালি, মানে আমি নিজে মোটামুটি সবগুলো কাভার করার চেষ্টা করি। সো দ্যাটস ওয়াই বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ আসলে বিজি থাকতে হয়। তো আপনারা যে কোশ্চেন এখানে করাটা হচ্ছে আমার কাছে মনে হয় সবচেয়ে বেটার,
আপনারা যদি এখানে কোশ্চেন করতে পারেন, আমি আপনাদের কোশ্চেনগুলো এখানে অ্যাড্রেস করে দেবো। আর পেজে না করে আমার মনে হয় হোয়াটসঅ্যাপ একটু করবেন, বা যদি কিছু জানার থাকে আপনারা টেলিগ্রাম গ্রুপে একটু ডিসকাশন করবেন, আপনারা লাইভে আমাকে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দিব নিজে। এরপরেও যদি কোনো আনঅ্যান্সার্ড কোনো বিষয় থাকে সেগুলো হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে একটু, কারণ ওইটাতে আমি একটু মোটামুটি বেশ একটু ইরেগুলারিটি হয়ে যায়। ওকে, সো যেহেতু আমি মানে নিজে দেখি, দ্যাটস ওয়াই একটু সমস্যা হয়। ব্রেইন ড্রেইন, বেইন অর বুন ফর এ নেশন, ফ্যান্টাস্টিক টাইটেল হবে, কোনো অসুবিধা নেই। আমার ভোকাবুলারি জার্নি যদি বলি, আমার কাছে আমি বলবো যে আমি জিআরই প্রিপারেশান নিয়েছিলাম। সো সেখানে হচ্ছে আমি জিআরই বিগ বুকের, অর্থাৎ হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড 333, এটা কভার করেছি। এরপরে হচ্ছে আমি জাস্ট ন্যাচারালি রিডিং, মানে কম্প্রিহেনশন, রিডিং প্র্যাকটিসের মাধ্যমে নতুন নতুন ওয়ার্ডগুলো শেখার চেষ্টা করেছি, বাট জাস্ট হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডগুলো দেখেছি। এর পাশাপাশি ওয়ার্ড স্মার্ট 1 এবং 2 এই দুটো একটু দেখার চেষ্টা করেছি। পার সাবজেক্ট কীভাবে শেষ করলে ইফেক্টিভ হবে, আমার ভিডিও দেখে নোট করছি, দেন পড়লাম। ইয়েস, এভাবে আগাইলেই সবচেয়ে ভালো হয়। আমার ক্লাস দেখে যদি আগান, দেন হচ্ছে সেই অনুযায়ী পড়েন এবং এক্সাম দেন। এটা করলে অনেক দিন লাগুক, ডোন্ট ওয়ারি, বাট আপনার ইয়াতে তো আপনি 50-এর জন্য আগাচ্ছেন। সো এভাবে করলে আপনার একটু সময় লাগলেও আপনি হোপফুলি মানে কাভার করতে পারবেন। কমন ড্রাইভে যেসব লিঙ্ক দিয়েছেন সেই লিঙ্কটা পাচ্ছি না, বা কমন ড্রাইভ কোনটা? আচ্ছা, কমন ড্রাইভ হচ্ছে আপনাদের জন্য না, এটা হচ্ছে প্রথম কথা। আপনাদের ড্রাইভে যা কিছু দেওয়া আছে এর মধ্যে 4-5টা বা 5টা-6টা পিডিএফ আছে কমনলি, যেটা হচ্ছে যারা স্টুডেন্ট না তাদের জন্য উন্মুক্ত। যেমন সে ফর এক্সাম্পল প্রিপোজিশনের পিডিএফটা আছে, 26 কমনলি ইউজ প্রিপোজিশন, যেটা হচ্ছে অলরেডি আপনাদেরকে দেওয়া আছে। সো আপনাদের এটা নিয়ে ওরি করার কোনো দরকার নেই, যেটা কমন। ওকে, আপনাদেরকে সব কিছুই দেওয়া আছে। নির্বাচন ফেব্রুয়ারিতে হলে কি এপ্রিলে হওয়া পসিবল কি না, একটু ডিফিকাল্ট হইতে পারে, বাট এটা নিয়ে আপনারা চিন্তা করেন না। এটা নিয়ে চিন্তা করলে দেখবেন এই প্রোক্রাস্টিনেশনের মধ্যে পড়ে যাবেন। ভাইয়া, প্রিলির সাথে রিটেন বেসড পড়াটা বেশি ইফেক্টিভ, এটা বুঝতে পারছেন, কিন্তু অনেকে যারা শুধু 49 বিসিএসকে টার্গেট করতেছে মেইনলি, তাদের সময় কম হওয়ায় তাদের জন্য স্ট্র্যাটেজি বা প্রিপারেশন কেমন হওয়া উচিত, এটা নিয়ে যদি একটু বলেন। খুবই ভালো কোশ্চেন, এটা আমি বলবো। আমার একটা ক্লাস আমি অলরেডি নিয়েছি, আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে যদি আপনারা দেখেন, এখানে আপনারা দেখবেন যে এখানে একটা ক্লাস আছে, এই যে 47, 49 অ্যান্ড 50 বিসিএস প্রিপারেশন গাইডলাইন। এটা মেইনলি হচ্ছে 47 এবং 49 যারা প্রিপারেশন নিচ্ছেন তারা কিভাবে আগাবেন এই ক্লাসটা, অর্থাৎ আমার যে 4th ক্লাসটা ইন্ডেক্সে দেওয়া আছে ওই ক্লাসটা একটু দেখবেন, কষ্ট করে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নিতে পারেন, সময় কম লাগবে, তাইলে কমপ্লিটলি একটা আইডিয়া পেয়ে যাবেন কীভাবে আগাবেন। নেক্সট সাহিত্য ক্লাসে যদি একটু তাড়াতাড়ি নিলে ভালো হয়। আচ্ছা, ওকে, আরেকটু আর্লি করা আমার জন্য টাফ হয়ে যায়, দেখা যাক। আচ্ছা, একটু যদি বলতেন মানে কোন অবধি গেলে ওই সাবজেক্টকে শেষ বলে নেক্সট সাবজেক্টে যাবেন। পুরোপুরি কমপ্লিট করে মানে মনে করেন যে আপনি একটা আমার ক্লাস লেকচার দেখলেন, তারপর হচ্ছে সেই অনুযায়ী আপনি স্টাডি করলেন, দেন হচ্ছে আপনি এক্সাম দিলেন। এই ফেজটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে তো আপনি ধরে নিতে পারবেন যে আপনি মোটামুটি এই সাবজেক্টের প্রিপারেশন শেষ হয়েছে, তারপর নেক্সট সাবজেক্টে যেতে পারবেন। ভাইয়া, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ টপিকগুলো একটু বলবেন, সাজেশন পিডিএফে আন্তর্জাতিক অংশটুকু কোথা থেকে পড়লে ভালো হবে। নেগেটিভ মার্ক, আচ্ছা, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ টপিক যেগুলো, সেগুলো তো অলরেডি আমরা কিছু কিছু অ্যাসাইনমেন্ট পোর্শনে আমরা আলোচনা করছি। এছাড়াও সাম্প্রতিক পোর্শন যদি আপনি প্রিলির জন্য বলেন, আমার সাম্প্রতিকের 400 গুরুত্বপূর্ণ এমসিকিউ এটা আপনাদের দেওয়া আছে, সেখানে একটু দেখবেন। আর সাম্প্রতিক ইম্পর্টেন্ট ইনফরমেশন যদি বলেন যে আপনাদের সামনের কোনো একটা রিটেন পরীক্ষার জন্য বিসিএস ছাড়া, তাহলে আমি বলবো যে বাংলাদেশের, আচ্ছা সেটার একটু এইটা জাস্ট আমাকে একটু হোয়াটসঅ্যাপে যদি কাইন্ডলি একটু মেসেজ করে রাখেন যে সাম্প্রতিক রিটেনের ইম্পর্টেন্ট টপিক যদি আপনাদের বিসিএস ছাড়া অন্য কোনো রিটেন পরীক্ষার জন্য কাজে লাগে, সেটা আমি ইনশাল্লাহ দিয়ে দিব। ওকে, আচ্ছা, নেগেটিভ মার্ক প্রচুর আসছে, তার মানে হচ্ছে আপনাকে পড়া বাড়াইতে হবে, কোনোভাবেই কন্ট্রোল করতে পারছেন না, ভুল হচ্ছে জেনেও দাগাচ্ছেন, নো, ইউ হ্যাভ টু কন্ট্রোল। 50-50 চান্স যেগুলো আছে সেগুলো থেকে যদি দেখেন যে আপনার কম পারছেন, তাহলে সেগুলো থেকে আপনাদের কিছুটা আপনার পড়াও বাড়াইতে হবে এবং আপনার নিজের প্রতি কন্ট্রোলও মানে কন্ট্রোলও আনতে হবে। ওকে, ক্লাস এবং এক্সামের রুটিনটা কোথায় পাবেন? আবার একই কথা বলছি, আপনারা যখন যাবেন এই যে ক্র্যাশ কোর্সের আমাদের যে ব্যাচ এমবিএড এক্সট্রা আছে, এখানে আপনারা ফিচার ডে আসবেন, এই গ্রুপের ফিচার ডে চলে আসবেন, আসলে দেখবেন এখানে ইন্ডেক্স পোস্ট আছে, এই ইন্ডেক্স পোস্টের শুরুতে দেখেন যে এখানে ক্লাস রুটিন লেখা আছে,
এই ক্লাস রুটিনে একটা গুগল শিটের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটাতে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনারা ক্লাস রুটিনটা পেয়ে যাবেন। ওকে, এবং ক্লাস রুটিনের পাশে এখানে কিন্তু দেখবেন যে এক্সাম, পরের শিটে কিন্তু এক্সামের একটা মানে একটা আউটলাইন দেওয়া আছে। আমি এখনও ডেট বসাইনি, কিছু দূর পড়িয়ে তারপর ডেট বসাবো। সো এই একটা শিটে আছে হচ্ছে ক্লাস, আর আরেকটা শিটে আছে হচ্ছে এক্সাম। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে আর দীর্ঘায়িত করছি না, মোটামুটি 12টা বেজে গেছে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আগামী নেক্সট ক্লাস আমি বাংলা সাহিত্যের পরের পোর্শনটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আপনাদের সবার জন্য অফুরান ভালোবাসা, অফুরান শুভকামনা, অনেক 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 দোয়া। আমার জন্যও দোয়া রাখবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার কথা হবে, এবং আশা করছি আজকের ক্লাসটা আপনারা মানে উপকৃত হয়েছেন কিছুটা হলেও, এবং সেই অনুযায়ী ইনশাল্লাহ প্রসিড করেন, ইনশাল্লাহ অনেক ভালো করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।